শুনতে গেলে থামতে হবে। আজ আপনারা শুনবেন সাহিত্যিক নিহার রঞ্জন গুপ্তর কলমে কিরিটি কাহিনী ডাইনির বাঁশি। গল্পের সূত্রধার ও অন্যান্য চরিত্রে আমি কৌশিক, গল্প পাঠ এনামুল, কিরিটির চরিত্রে অনুজয় চট্টোপাধ্যায়। শুরু করছি দ্য স্টোরি হল্টের আজকের নিবেদন ডাইনির বাঁশি। সরকার লজের সারদা সরকার নাকি নিহত হয়েছেন। বিখ্যাত জুয়েলার সারদাচরণ সরকার ইদানিং বয়স হওয়ায় ব্যবসা আর দেখাশোনা করতেন না। বীরভূম জেলাতেই একটি স্বাস্থ্যকর নির্জন স্থানে প্রায় 1 বিঘে জমির ওপর যে চমৎকার বাড়িটি সরকার ভিলা, ইদানিং বৎসর খানেক যাবৎ সেইখানেই কর্মক্লান্ত জীবনের শেষ কটা বছর শান্তিপূর্ণ বিশ্রামের অবসরে কাটাবেন বলে এসেছিলেন সারদাচরণ সরকার। কলকাতায় বিরাট জুয়েলারি ফার্ম সরকার ব্রাদার্স এবং দিল্লি ও বোম্বাইয়ে তার ব্রাঞ্চ। ওই অঞ্চলের সরকার ভিলা ছাড়াও কলকাতায় ভবানীপুর অঞ্চলে বিরাট প্রাসাদোপম অট্টালিকা আছে। কলকাতার বাড়িতে বর্তমানে সারদাবাবুর ভাইপো মৃতদার বৃন্দাবন সরকার সকন্যা বসবাস করছিলেন। তবে প্রায়ই তাঁকেও সপ্তাহে অন্তত 2 বার তো বটেই সারদাবাবুর কাছে আসা যাওয়া করতে হতো ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আলাপ আলোচনা করতে ও পরামর্শ নিতে, এবং কখনো কখনো বৃন্দাবন সরকারকে সরকার ভিলায় ব্যবসা সংক্রান্ত ব্যাপারে 2-4 দিন এসে থাকতেও হতো। সারদাবাবুর স্ত্রী বিয়োগ অনেক আগেই হয়েছিল এবং তার কোনো সন্তান সন্ততি ছিল না। ভাইপো বৃন্দাবন ও তার একমাত্র কন্যা রেখাই যে হবেন অদূর ভবিষ্যতে সমস্ত সম্পত্তির মালিক, সে কথা সকলেই জানত। সারদাবাবু ভাইপো বৃন্দাবনকে স্নেহ করতেন খুব বেশি। সারদাবাবুর বয়স 60 উত্তীর্ণ হলেও শরীরের বাঁধনই কিন্তু বেশ ভালোই ছিল, এবং মাথার চুলগুলো পেকে অধিকাংশই সাদা হয়ে গেলেও শরীরে যেন বার্ধক্য বা জরা দাঁত বসাতে পারেনি তখনও। বছরখানেক ধরে সারদাবাবু সরকার ভিলায় বসবাস করছিলেন, এবং ওই বয়সে আত্মীয় পরিজনদের থেকে দূরে থাকতে হবে বলেই তাকে দেখাশোনা করবার জন্য প্রৌঢ় পুরাতন ভৃত্য দশরথ তো ছিলই, মাস 8 পূর্বে শকুন্তলা ত্রিবেদী নামে এক মহিলাকেও তিনি নিযুক্ত করেছিলেন। ইউনিভার্সিটির দরজাটা সায়েন্স ইন্টারমিডিয়েটের বেশি ডিঙোবার অবকাশ না হলেও সারদাবাবুর পড়াশোনা করবার কিন্তু একটা প্রচণ্ড নেশা ছিল। সরকার ভিলায় তার নিজস্ব একটি লাইব্রেরি ছিল, এবং সেই লাইব্রেরিতে ইংরেজি ও বাংলা বিভিন্ন ধরনের বইয়ের চমৎকার একটি সংগ্রহও ছিল। আর ছিল তার একটি নেশা বা শখ, ফুল গাছের। উক্ত 2টি নেশা নিয়েই প্রৌঢ় সারদা সরকারের অবসর যাপনের দিনগুলো এক প্রকার ভালোই কেটে যাচ্ছিল। শকুন্তলার কাজ ছিল দুপুরে ও রাত্রে সারদাবাবুকে বই পড়ে পড়ে শোনানো ও তার নির্দেশ মতো মাঝে মধ্যে হিসাবের টুকিটাকিগুলো দেখা এবং তার চিঠিপত্রগুলো লিখে দেওয়া ও তাকে সঙ্গ দেওয়া। কাগজে বিজ্ঞাপন দিয়ে 3 জন প্রার্থীর মধ্যে মিস শকুন্তলা ত্রিবেদীকেই মনোনীত করেছিলেন সারদা সরকার। শকুন্তলার বয়স 30 থেকে 35-এর মধ্যে, এবং বেঁটে রোগাটে ছিমছাম চেহারা, ঈষৎ মঙ্গোলিয়ান টাইপের মুখখানা, গায়ের রং হলদেটে। শকুন্তলার মুখেই সারদা সরকার শুনেছিলেন প্রথমে অরফানেজ ও পরে রেঙ্গুনের এক কনভেন্টে সে নাকি মানুষ হয়েছে ও লেখাপড়া শিখেছে। এক ইংরেজ মিলিটারি বাপের ঔরসে ও বর্মী মার গর্ভে তার জন্ম। বরাবর রেঙ্গুন শহরেই সে ছিল। তারপর কিছুদিন এক
বিলাতি জাহাজ কোম্পানিতে স্টুয়ার্ড্রেসের কাজও করেছিল। তারপর সে চাকরি ভালো না লাগায় কলকাতায় এসে উঠেছিল অন্য কোনো জীবিকার অন্বেষণে। ওই সময় কাগজে সারদাবাবুর বিজ্ঞাপন দেখে সে একটা দরখাস্ত করে দেয়। ইন্টারভিউয়ের সময় শকুন্তলার চেহারা দেখে ও তার কথাবার্তা শুনে সারদা সরকার খুশি হয়ে তাকে 200 টাকা মাইনেতে নিযুক্ত করেছিলেন 8 মাস আগে। সেই থেকেই শকুন্তলা ত্রিবেদী সরকার বিলাতেই আছে। ঘটনার সময় শকুন্তলা ত্রিবেদী ও ভৃত্য দশরথ ছাড়াও সরকার বিলাতে আরও 6 জন প্রাণী ছিল। ঠাকুর হরিদাস, দারোয়ান রামভজন, ভৃত্য গোকুল, দাসী পিয়ারি ও মালি জগন্নাথ এবং সম্প্রতি নিযুক্ত বেয়ারা কেতু। আগেই বলা হয়েছে বই পড়ার নেশা ছাড়াও সারদা সরকারের আরও একটি নেশা ছিল, সেটা হচ্ছে ফুল গাছের। সরকার বিলার চৌহদ্দির মধ্যে পেছনের অংশে বিরাট একটি বাগান নিজের হাতেই প্রায় বলতে গেলে তৈরি করেছিলেন তিনি। নানা জাতীয় দুষ্প্রাপ্য ফল ও ফুলের গাছ তো ছিলই, তবে বিশেষ করে তার মধ্যে বেশি ছিল নানাবিধ ফুলের গাছ, এবং তার মধ্যে আবার বেশিরভাগ হচ্ছে নানা জাতীয় গোলাপের গাছ। প্রতিদিন ভোরে উঠে বেলা 8টা পর্যন্ত প্রায় ওই বাগানের মধ্যেই মালিককে নিয়ে কেটে যেত সারদা সরকারের, এবং প্রায় ওই সময়টা সঙ্গে শকুন্তলাও থাকত। তারপর ঘরে এসে স্নান করে চা পান করতেন। দুপুর ও রাতটা তাঁর কাটত পড়াশুনো নিয়ে। সে সময়ও শকুন্তলা প্রায় সর্বক্ষণই সঙ্গেই থাকত। সারদা সরকার বাড়ি থেকে কখনোই বড় একটা বেরোতেন না এবং স্থানীয় অধিবাসীদের সঙ্গে মিশতেনও না। সেই কারণেই গত 1 বছর ধরে তিনি সরকার বিলায় থাকলেও স্থানীয় অধিবাসীদের কাছে সারদা সরকার এক প্রকার অপরিচিতই যেন রয়ে গিয়েছিলেন। তথাপি সারদা সরকারের আকস্মিক মৃত্যুর ব্যাপারটা হাওয়ার বেগেই যেন ভোরবেলা ঘণ্টা খানেকের মধ্যেই চারিদিকে ছড়িয়ে গিয়েছিল ছোট শহরটির সর্বত্র। সময়টা পুজোর ছুটির কিছুদিন পরে, অর্থাৎ অগ্রহায়ণ শুরু সবে। সুশান্ত, বিনয় ও ফ্যাটি গুপ্ত, দি ফেমাস ট্রায়ো জায়গাটা স্বার্থকর বলে এবং বিশেষ করে নির্জন ও নিরিবিলি বলে বিনয়ের বাবার যে ছোট বাড়িটি সরকার ভিলার প্রায় কাছাকাছি ছিল, সেই বাড়িতে এসে মাসখানেক ধরে বাস করছিল। সুশান্তর একটু বেলা করে ওঠাই অভ্যেস, কিন্তু বিনয়ের ডাকাডাকিতে অসময়েই ঘুম জড়িত চোখ দুটি রগড়াতে রগড়াতে উঠে বসল সুশান্ত। কি হলো, ডাকাত পড়েছে নাকি? ভোরবেলায় ষাঁড়ের মতো চেঁচামেচি শুরু করেছিস কেন বল দেখি? ব্যাপার শুনলি কিছু? ওদিকে যে হুলস্থুল কাণ্ড। কেন, কি হলো আবার? আরে সরকার বিলার সেই সারদা সরকার কালকে রাতে কে নাকি তাকে শেষ করে দিয়েছে। মানে? মানে আর কি, খাতাম। সে কি? হ্যাঁ, না হলে আর বলছি কি। একটু আগে দেখলাম বিমল দারোগা সরকার বিলার দিকে গেল। যাবি নাকি ব্যাপারটা দেখতে একবার? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। উৎসাহে উঠে পড়ে সুশান্ত। বিমল মানে ওদেরই কলেজের সহপাঠী, ওই জায়গার থানা ইনচার্জ বিমল সেন, ওদের ভাষায় বিমল দারোগা। এখানে আসা অবধি প্রায়ই সন্ধ্যার দিকে বিমল থাকলে ওরা থানায় তার কোয়ার্টারে গিয়ে আড্ডা জমাত। কাজেই বিমল যখন এখানকার থানা ইনচার্জ, তখন সরকার বেলাতে তাদের প্রবেশের ব্যাপারে কেউ বাধা দান করতে সাহস করবে না, এটা ওরা জানত। এবং এমন একটা উত্তেজনার ব্যাপার যখন, তখন সুশান্ত আর বিনয় দেরি করে না। তারা সরকার বেলার উদ্দেশ্যে চটপট তৈরি হয়ে বের হয়ে পড়ল। ফ্যাটি গুপ্তর ওসব সত্যিকারের খুন খারাপির ব্যাপারে কোনোদিনই কোনো ইন্টারেস্ট নেই, বরং তার চাইতে তার বইতে বর্ণিত কল্পনার খুন খারাপির ওপরেই বেশি আকর্ষণ বরাবর, অর্থাৎ ডিটেকটিভ সাহিত্যে। অতএব সে ভৃত্য রামহরিকে আর এক দফা চায়ের অর্ডার দিয়ে একটা রোমাঞ্চ সাহিত্য নিয়ে বসল। সুশান্ত, বিনয় ও ফ্যাটি অভিন্ন হৃদয় বন্ধু বহুদিনের। যদিও 3টে বন্ধুর প্রকৃতি ও আকৃতি
সম্পূর্ণ ভিন্ন একে অন্যের থেকে, তবুও কি করে যে তিনজনের মধ্যে বিচিত্র একটি ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল সেটাই আশ্চর্য। সুশান্তর বলিষ্ঠ, পেশল, উঁচু লম্বা চেহারা, এক মাথা কটা চুল, চোখ দুটি নীল ও বুদ্ধির দীপ্তিতে চোখ ঝকঝক করে তার। এমএ পাশ করে বর্তমানে কলকাতার কোনো একটি বেসরকারি কলেজের অধ্যাপক। সংসারে এক বিধবা মা ব্যতীত অন্য কোনো বন্ধন নেই তার। বিনয় রোগাটে, লম্বা, গায়ের বর্ণ উজ্জ্বল শ্যাম, ভাবুক প্রকৃতির এবং যেমন দিলখোলা তেমনই আমোদে। ব্যবসায়ী ধনী পিতার একমাত্র ছেলে। এমএ পাশ করার পর কি একটা থিসিস নিয়ে ব্যস্ত বর্তমানে। আর ফ্যাটি গুপ্ত, আসলে ওর নাম বিপিন গুপ্ত, বাপ পিতামহের কেশ তৈলের বিরাট একটি প্রতিষ্ঠান আছে। সারা বছর ধরে সেই ব্যবসা থেকে প্রচুর অর্থাগম হয়। বছর দুই হলো ডাক্তারি পাশ করে কলকাতা শহরেই কোনো এক বড় রাস্তার ওপর বিরাট এক ডিসপেন্সারি করে শখের প্র্যাকটিস শুরু করেছে সে। দৈর্ঘ্যে প্রস্থে প্রায় সমান চেহারা, থলথলে চর্বি বহুল, মাথাটা ছোট, কুতকুতে চোখ, আবলুস কাঠের মতো গাত্রবর্ণ। ওই বিচিত্র আকৃতির জন্যই বিনয় ওর নামকরণ একদা কলেজ লাইফেই করেছিল ফ্যাটি গুপ্ত। ক্রমে সেই নামটি বন্ধু মহলে বিশেষ রকম প্রচলিত হয়ে গিয়েছিল। আসল নামটি যেন পরিচিত বন্ধু বান্ধবের দল এক প্রকার ভুলেই গিয়েছিল। ফ্যাটির স্বভাবটিও কিন্তু আমোদে ও হাসি খুশি। তিন বন্ধুই এখনো পর্যন্ত ব্যাচেলর, অর্থাৎ অবিবাহিত। তবে মন মতো জীবন সঙ্গিনী পেলে বিয়েতে তিনজনেই নাকি প্রস্তুত, তা ওরা প্রায়ই বলে থাকে। সুশান্ত ও বিনয় যখন সরকার ভিলার গেটের সামনে এসে পৌঁছল, সেখানে তখন শহরবাসীর বেশ একটি ছোটোখাটো ভিড় জমে উঠেছে। তবে প্রহরারত লাল পাগড়ির রুলের গুঁতোর ভয়ে গেট থেকে একটা ব্যবধান রেখেই তারা দাঁড়িয়েছিল সরকার ভিলার সামনে। যে লাল পাগড়ি প্রহরীটি গেটের পাশেই প্রহরারত ছিল, বিনয় ও সুশান্তকে চিনতে পেরে ভেতরে প্রবেশে সে বাধা দিল না। দুজনে গেট দিয়ে সরকার বিলাতে প্রবেশ করল। গত মাসখানেক ধরে এখানে আসা অবধি নিয়মিত যাতায়াতের পথে দূর থেকে সুন্দর ঝকঝকে সাদা রঙের দোতলা সরকারি ভিলাটি বহুবারই ওদের চোখে পড়েছে, কিন্তু ওই পর্যন্তই, তার বেশি কিছু নয়। কারণ বিনয়ের মুখেই শুনেছিল সরকার ভিলার মালিক সারদা সরকার কারো সঙ্গেই নাকি মেশেন না, একটি বিচিত্র টাইপের ব্যক্তি বিশেষ নাকি। দুজনে গেট থেকে যে কাঁকর ঢালা রাস্তাটি বরাবর গিয়ে সরকার ভিলার বারান্দার সামনে শেষ হয়েছে, সেই রাস্তাটি অতিক্রম করে এগিয়ে চলে। রাস্তার দুপাশে নানা জাতীয় দেশি, বিলাতি, পাতাবাহার ও ফুলের গাছ। বারান্দাটির ঠিক সামনে লোহার গ্রিল বসানো। বারান্দায় পিতল, চীনামাটি ও সাধারণ মাটির টবের মধ্যে নানা জাতীয় মৌসুমি ফুলের বর্ণ বৈচিত্র্যের মনোরম সমারোহ। একপাশে একটি খাঁচায় অনেকগুলো মনুয়া পাখি কিচিরমিচির শব্দ করছে। বারান্দায় পা দিতেই আরও একজন লাল পাগড়ির সঙ্গে ওদের চোখাচোখি হলো। সেও ভাগ্যক্রমে ওদের অপরিচিত নয়। সুশান্তই প্রশ্ন করে সেই লাল পাগড়িকে, दारोगा साहब कहाँ पाड़ी जी? जी अंदर में। अंदर जा सकते हैं? क्यों नहीं, जाइए ना। দুজনে আবার অগ্রসর হয়। বারান্দার সামনেই পার্লার। দরজার ভারী পর্দা তুলে দুজনে ভেতরে পা দিল। ঘরটি আধুনিক রুচিসম্মত আসবাবপত্রে সুসজ্জিত। ঘরের মধ্যে কেউ ছিল না তখন। কোন দিকে যাবে ভাবছিল ওরা, কারণ ঘরের দুদিকে দুটি দরজা ওদের নজরে পড়েছে। ওই সময় একজন ভৃত্য এসে ঘরে প্রবেশ করল। কাকে চান? দারোগা সাহেবের লোক আমরা। ভিতরের ডান দিকের ঘরে যান, দাদা বাবুর ঘরেই আছেন তিনি। দুজনে আবার নির্দিষ্ট ঘরের দিকে অগ্রসর হয়। সেই ঘরটিও আকারে বেশ প্রশস্তই এবং রুচি মাফিক দামি আসবাবে সুসজ্জিত। বলা বাহুল্য, বিমল ওই ঘরের মধ্যেই ছিল। তার অ্যাসিস্ট্যান্ট শ্রীমন্ত চৌধুরী এএসআইয়ের সঙ্গে নিম্ন কণ্ঠে কি যেন আলোচনা করছিল ওই সময় ঘরের মধ্যে।
বিমল ওদের ওই সময় ওখানে দেখে প্রশ্ন করে, এ কি তোমরা, কি ব্যাপার? এই এলাম। তোদের সাহস তো কম নয়, খুন খারাপির ব্যাপার দেখতে এসেছিস? সত্যি সত্যি তাহলে শারদাবাবু খুন হয়েছেন? সঙ্গে সঙ্গে যেন বিমল দারোগা চাপা কণ্ঠে সুশান্তকে সতর্ক করে দিয়ে এদিক ওদিক একবার তাকিয়ে নিয়ে বলে, হ্যাঁ, সেই রকমই তো মনে হচ্ছে। সুইসাইড নয়, কেস অফ হোমিসাইড বা পয়জনিং হবে। পয়জনিং? মানে বিষ? তাই তো মনে হচ্ছে। তা দেখবি নাকি? হ্যাঁ, সেই জন্যই তো এলাম। দেখে আবার ভয় পাবি না তো? সুশান্ত মৃদু হাসে প্রত্যুত্তরে। নিছক যে একটা উত্তেজনা বা কৌতূহলের বশবর্তী হয়েই সুশান্ত সরকার বিলায় এসেছিল তা নয়। মাস 2 পূর্বে একটা সুইসাইডের বিচিত্র রহস্যপূর্ণ মামলার ব্যাপারে ঘটনাচক্রে সুশান্ত ও বিনয়ের বিখ্যাত সত্য সন্ধানী কিরিটি রায়ের সঙ্গে আলাপের সৌভাগ্য হয়েছিল। সেই সময় থেকেই উভয়ের মন, বিশেষ করে সুশান্তর, এই ধরনের রহস্যপূর্ণ তদন্তের ব্যাপারে ইন্টারেস্টেড হয়ে ওঠে। সেই ইন্টারেস্টেই ওরা সরকার বিলায় এসেছিল মূলত খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে। বাড়িটার একতলায় খান 5 ও দোতলায় 4টি ঘর। দোতলারই দক্ষিণ প্রান্তের ঘরে বিমলের সঙ্গে সঙ্গে ওরা এসে প্রবেশ করল। সেই ঘরের মধ্যেই মৃত অবস্থায় শারদাচরণ সরকারকে পাওয়া গিয়েছে ওই দিন ভোরে। এই ঘরখানিও বেশ প্রশস্ত। মেঝেতে পাতা রয়েছে দামি কার্পেট, দেওয়ালে চারিদিকে দক্ষ চিত্রকরের আঁকা বিচিত্র মনোরম সব জাপানি ল্যান্ডস্কেপ। একধারে একটি দামি পালঙ্কে তখনও বেড কভার দিয়ে ঢাকা শয্যা। শয্যাটি একেবারে নিভাঁজ। ঘরের অন্য ধারে একটি ছোট রাইটিং টেবিল, একখানা মোটা কি ইংরেজি বই খোলা রয়েছে টেবিলের ওপর, এবং তার পাশেই একটা মোটা বাঁধানো খাতা ও মুখবন্ধ একটি পার্কার ঝর্ণা কলম রয়েছে। তার পাশে একটি নিঃশ্বসিত চায়ের কাপ ও প্লেট এবং কোরামিনের একটা শিশি। টেবিলের ওপরে টেবিল ল্যাম্পটি তখনও জ্বলছে। তার পাশেই সুদৃশ্য একটি জার্মান টেবিল ক্লক টিকটিক শব্দ করে চলেছে অন্তহীন সময় সমুদ্রের বক্ষে যেন। ঘরের পূর্ব দিকে ও দক্ষিণ দিকে 2টি গরাদহীন পাল্লা খোলা জানলা। পূর্বের জানলার পাশেই একটি গোদরেজের ছোট লোহার সিন্দুক। পালঙ্কের শিয়রের দিকে একটি টিপয়, তার ওপর একটি কাঁচের গ্লাস ভর্তি জল ঢাকনি দিয়ে ঢাকা। দেখা গেল শারদাবাবুর মৃতদেহটা সেই রাইটিং টেবিলটারই সামনে পড়ে রয়েছে, এবং অল্প দূরে একটি গদি আঁটা চেয়ার উল্টে রয়েছে মেঝেতে মৃতদেহের সামনে। মৃতের পরিধানে পায়জামা ও গেরুয়া বর্ণের মিহি খদ্দরের পাঞ্জাবি। একটি হাত বুকের তলায় চাপা পড়েছে, মৃতের অন্য হাতটি প্রসারিত মুষ্টিবদ্ধ। পায়ে রাবারের চপ্পল ছিল, চপ্পল জোড়া পাশে পড়ে আছে। মৃতের মুখটা স্পষ্টই দেখা যাচ্ছিল। প্রাণ না থাকলেও সেই মুখের প্রতিটি পেশিতে মর্মান্তিক যাতনার একটা চিহ্ন যেন সুস্পষ্ট হয়েছিল তখনও। সত্যি সেই মুখের দিকে তাকানো যায় না যেন। বিকৃত বিস্ফারিত ঠোঁটের কষ বেয়ে লালা ও গ্যাজলা বেরোচ্ছে তখনও। বিমল, তোর কি সত্যি মনে হয় এটা সুইসাইড নয়? হ্যাঁ, সেরকমই তো মনে হচ্ছে। কিন্তু কেন? ভদ্রলোক সুইসাইড যে করেননি সেটা বুঝলি কি করে? চল, এখনো জবানবন্দি নেওয়া হয়নি। পাশের ঘরে বৃন্দাবন বাবু অপেক্ষা করছেন আমার জন্য। বৃন্দাবন বাবু? হ্যাঁ, সারদা বাবুর একমাত্র ভাইপো, আর কলকাতা, বোম্বাই, দিল্লির সরকার ব্রাদার্স বিরাট যে প্রতিষ্ঠানটি আছে, এবং কলকাতা আর এখানকার বাড়ির একমাত্র ওয়ারিশান ও বর্তমান মালিক। কেন, আর কেউ ওয়ারিশান নেই বুঝি? এখনো পর্যন্ত তাই তো শুনেছি। এখন দেখা যাক জবানবন্দি থেকে কিছু জানা যায় কিনা। চল চল। সকলে এসে পাশের ঘরে ঢুকল। ঘরটি ছোট এবং ওই ঘরটি ছিল মৃত শারদাবাবুর প্রিয় লাইব্রেরি বা গ্রন্থাগার। চারিদিকে সুদৃশ্য শোকেসে থাকে থাকে সব বই সাজানো।
এ ঘরেও সুদৃশ্য কার্পেট পাতা এবং ঘরের মধ্যস্থলে খান 2 আরাম কেদারা ও একটি গোলাকার নিচু টেবিল। একটি আরাম কেদারার উপর বসেছিলেন বৃন্দাবন সরকার। সকলে ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই ভদ্রলোক নিঃশব্দে উঠে দাঁড়ালেন। বয়স 30 থেকে 32-এর মধ্যে হবে বলেই চেহারা দেখে মনে হয়, তবে বেশ হৃষ্টপুষ্ট, যাকে বলে গোলগাল চেহারা, গৌর বর্ণ, পরিধানে ধপধপে দামি কাঁচের ধুতি ও গায়ে দামি একটা শাল জড়ানো, পায়ে দামি চপ্পলও, মাথার চুল রুক্ষ এলোমেলো, মুখে একদিনের দাড়ি। বসুন বসুন বৃন্দাবনবাবু, আমাদের কথাবার্তা বসে বসেও চলতে পারে। বৃন্দাবন আর দ্বিরুক্তি না করে পুনরায় সোফার ওপর বসে পড়লেন তক্ষুনি, এবং বিমলই অতঃপর প্রশ্ন করতে শুরু করে বৃন্দাবন বাবুকে। আপনি কি এখানেই বরাবর থাকেন নাকি? না, তবে প্রায় প্রতি সপ্তাহে আসি। পরশু রাত্রে গাড়িতে এসেছিলাম। আজই সকালে আমার কলকাতায় ফিরে যাওয়ার কথা ছিল। ও আচ্ছা, আপনার কাকা মশাইয়ের মৃত্যুটা আপনার কি বলে মনে হয় মিস্টার সরকার? কি বলবো, কিছুই বুঝতে পারছি না তারকাবাবু। ব্যাপার যা দেখছি তাতে তো মনে হচ্ছে সুইসাইডই করেছেন, কিন্তু কি তার মতো লোক যে সুইসাইড করতে পারেন অ্যাট অল, সেটা আমার চিন্তারও অতীত। আর তাছাড়া সুইসাইডই বা তিনি করতে যাবেন কেন, তাও এই বয়সে? এর তো কোনো হেতুই ছিল না। আপাত দৃষ্টিতে সেটা আমাদের চোখে না পড়লেও একেবারে যে থাকতে পারেই না তাও তো নয় মিস্টার সরকার। তা অবশ্যই ঠিক, তবে তাছাড়া উনি যে সুইসাইডই করেছেন তাই বা আমরা ধরে নিচ্ছি কেন মিস্টার সরকার? মানে কি বলতে চান আপনি? হ্যাঁ, কেস অফ হোমিসাইডও হতে পারে, আবার তাকে কেউ হত্যাও করে থাকতে পারে। বিমলের অতর্কিত প্রশ্নটায় যেন সহসা ভূত দেখার মতোই চমকে উঠলেন বৃন্দাবন সরকার, এবং কয়েকটা মুহূর্ত তার কণ্ঠ দিয়ে একটি শব্দও বের হলো না। তারপর যেন আত্মগতভাবেই বললেন, এ আপনি কি বলছেন দারোগাবাবু? বলছিলাম ওকে কেউ হত্যাও তো করে থাকতে পারে। হত্যা? হাউ অ্যাবসার্ড, হাউ ইম্পসিবল! না না, হত্যা তাকে কে করবে, আর করতেই বা যাবে কেন? আরে মশাই, কে করতে পারে সে তো পরের কথা, আপাতত সেদিকটাও আমাদের ভেবে দেখতে হবে বই কি। কিন্তু সে যাক, তার আগে কতগুলো কথা আমাদের জানা প্রয়োজন। কিন্তু শুনুন মিস্টার সরকার, জানেন তো আমাদের পুলিশের মন বড় সন্দিগ্ধ, তাই অসম্ভবকে আমরা সম্ভব বলেই ধরে নিই। যাক, যা জিজ্ঞাসা করছিলাম, গতকাল যখন আপনি এখানে ছিলেন আপনার কাকা মশাইয়ের সঙ্গে নিশ্চয়ই আপনার কথাবার্তা হয়েছে? হ্যাঁ, তা হয়েছে বই কি। তা কি বিষয়ে আপনাদের কথাবার্তা হয়েছিল বলতে যদি আপনার আপত্তি না থাকে? না না, আপত্তি থাকবে কেন? কথাবার্তা গতকাল যা হয়েছে আমাদের মধ্যে তা ওই ব্যবসা সম্পর্কেই। কারণ ওই ব্যবসা সম্পর্কে কথাবার্তা বলতেই সপ্তাহে অন্তত 2 বার করে আমাকে ইদানিং এখানে আসতে হচ্ছিল। গতকাল আপনার কাকার কোনো কথায় বা ব্যবহারে কোনো চাঞ্চল্য বা ভাবান্তর লক্ষ্য করেছিলেন কি কোনো সময়? না না, কাকার প্রকৃতি বরাবরই সোবার ছিল, শান্ত। কখনো মনে পড়ে না কোনো কারণে কাকাকে জ্ঞানত আমি চঞ্চল বা উত্তেজিত হতে দেখেছি। অতি বড় আনন্দের ব্যাপারেও যেমন তার কোনো উল্লাস ছিল না, তেমনি নিদারুণ দুঃখ বা ক্ষতির ব্যাপারেও তাকে কখনো সেই রকম ম্রিয়মান বা মুহ্যমান আমি বড় একটা হতে দেখিনি। আচ্ছা, তার কোনো শত্রু ছিল বলে জানেন? শত্রু? না তো। এ বাড়িতে যেসব চাকর বাকর বা অন্যান্য যারা সব আছে তারাও কি আপনি মনে করেন বিয়ন্ড অল সাসপিশন? হ্যাঁ নিশ্চয়ই, আর সবাই তো অনেক দিনের পুরনো লোক, একমাত্র শকুন্তলা ছাড়া। শকুন্তলা? হু ইজ শি? সে কাকার পার্সোনাল অ্যাটেন্ডেন্ট। কাকার লেখাপড়ার কাজ করে দেওয়া, তাকে বই পড়ে শোনানো, এইসবের ব্যাপারেই মাস আষ্টেক হলো কাকা তাকে অ্যাপয়েন্ট করেছিলেন। তাহলে তার সঙ্গেও কথাবার্তা বলতে চাই আমরা। ডেকে আনবো? না, একটু পরে। একটা কথা মিস্টার সরকার, কাল রাত্রে সর্বশেষ কখন আপনার কাকামশাইয়ের সঙ্গে সাক্ষাৎ বা কথাবার্তা হয় আপনার? কাকা সাধারণত একটু রাত করেই শুতেন। কারণ থামলেন কেন বলুন? অনেক দিন থেকেই হার্টের প্যালপিটেশনে কাকা ভুগছিলেন। তারপর ইদানিং মাস কয়েক থেকে শুনছিলাম
তিনি নতুন এক উপসর্গে ভুগছেন। ইনসমনিয়াতে ভুগছিলেন তিনি। নিদ্রাহীনতা আর হৃৎপিণ্ডের দৌর্বল্য? হ্যাঁ সেজন্য কোনো ওষুধপত্র খেতেন কি? হ্যাঁ, ঠিক তাই। মাঝে মধ্যে দেখেছি কেরামিন, আর ইদানিং ডাক্তারের পরামর্শে ঘুমের জন্য লুমিনাল ট্যাবলেট খেতেন। কথাটা শকুন্তলা দেবী একদিন আমাকে বলেছিলেন। কোন ডাক্তার তাকে দেখতেন? কলকাতার ডাক্তার আর.এন. চৌধুরী। কাকাকে উনি বরাবর দেখতেন। সপ্তাহে একবার তিনি এখানে আসতেন। আচ্ছা, তারপর যা বলছিলেন বলুন, মানে গত রাত্রের কথা। হ্যাঁ, আসলে চিরদিনে আমার একটু সকাল সকাল শোয়া অভ্যেস। রাত 10টার মধ্যেই আমি শুয়ে পড়ি। কিন্তু গতকাল কাকার ঘরেই তার সঙ্গে বসে ব্যবসা সংক্রান্ত কিছু জরুরি আলোচনা চালাচ্ছিলাম। কথা বলতে বলতে রাত 11টা পার হয়ে গিয়েছিল। সারদাবাবুর ঘরে আপনি কাল কত রাত পর্যন্ত ছিলেন মনে আছে? হ্যাঁ, মনে আছে তো। রাত 11টা বাজলে আমি উঠে পড়ি। তাহলে রাত 11টায় আপনি শেষ তাকে গতকাল জীবিত দেখেছিলেন? হ্যাঁ। আজ সকালে কখন জানলেন যে উনি মৃত? দশরথী এসে আমাকে ঘুম থেকে তুলে সংবাদটা দেয়। ও, দশরথী তাহলে সর্বপ্রথম এ বাড়িতে আজ দেখেছে, মানে জানতে পেরেছে যে আপনার কাকামশাই মৃত? না। তবে ব্যাপারটা সর্বপ্রথম শকুন্তলাই জানতে পারে। শকুন্তলা? সি, তা তিনি কখন জানতে পারেন? খুব ভোরে শকুন্তলা কাকার ঘরে গিয়েই। কিন্তু অত ভোরে সে ঘরে উনি গিয়েছিলেন কেন? আসলে কাকার বাগানে নানা জাতের সব রেয়ার গোলাপ আছে। শকুন্তলা নাকি গতকাল দুপুরে সেই গোলাপ গাছেরই কী সব সার সম্পর্কে একটা বই থেকে পড়ে কাকাকে বলেছিল। তাই কাকা বলেছিলেন শকুন্তলাকে আজ খুব ভোরে তার সঙ্গে বাগানে যাওয়ার জন্য, যখন তিনি যাবেন। হতে পারে সেই জন্যই শকুন্তলা অত ভোরে কাকার ঘরে গিয়েছিল তাকে ডাকতে। আই সি। আচ্ছা, এই শকুন্তলা সম্পর্কে আপনার কি ধারণা মিস্টার সরকার? নো, শি ইজ অ্যাবসলিউটলি বিয়ন্ড অল সাসপিশনস। শি ইজ এ পারফেক্ট লেডি। ঠিক আছে, আপনি এবারে অনুগ্রহ করে শকুন্তলা দেবীকে এ ঘরে যদি একটু পাঠিয়ে দেন মিস্টার সরকার, খুব ভালো হয়। তাকেও আমার কিছু প্রশ্ন করার আছে। নিশ্চয়ই, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। বলে বৃন্দাবন সরকার সোফা ছেড়ে উঠে ঘর থেকে বের হয়ে গেলেন তখনই। বৃন্দাবন সরকার ঘর ছেড়ে চলে যেতেই মৃদু কণ্ঠে এতক্ষণে সুশান্ত কথা বলে। একটা ব্যাপার লক্ষ্য করেছিস বিমল? কি? কাকার অ্যাটেন্ডেন্ট, অথচ ভদ্রলোকের ভাইপোটি এমন অবলীলাক্রমে শকুন্তলা শকুন্তলা বলে নামটা উচ্চারণ করছিলেন। অল্প বয়সে স্ত্রী বিয়োগ ঘটেছে, তা একটু আধটু। তাই তো মনে হচ্ছে। শকুন্তলার দুষ্মন্ত। সহসা ওই সময় ঘরের বাইরে পদশব্দ শুনে বিমল বলল, চুপ, শকুন্তলা আসছে বোধহয়। শকুন্তলা এসে ঘরে প্রবেশ করল। ছিপছিপে রোগা, একটু বেঁটে এবং মুখখানি মঙ্গোলিয়ান টাইপের হলেও অদ্ভুত একটা আলগা শ্রী আছে যেন শকুন্তলার চেহারায় ও মুখখানিতে। দেখার সঙ্গে সঙ্গেই দৃষ্টি আকর্ষণ করে। মাথার পর্যাপ্ত চুল দুটি বিনুনির আকারে বুকের দুপাশে লম্বমান। সাধারণ একটি কালো পেড়ে তাঁতের শাড়ি যৌবনপুষ্ট দেহে চমৎকার মানিয়েছে। হাতে একগাছি করে কঙ্কন এবং দু কানে দুটি নীলার টাব, আর দেহে কোথাও কোনো অলংকার বা আভরণ নেই। পায়ে চপ্পল, কিন্তু ওই সামান্য অনাড়ম্বর বেশেই যেন শকুন্তলার রূপ একেবারে ফুটে বের হচ্ছিল। এ যেন সত্যি সেই কবি মানুষই বনবিহারিণী হরিণী শকুন্তলা। নমস্কার, আপনি শকুন্তলা দেবী? প্রতি নমস্কার জানিয়ে নিঃশব্দে মৃদুভাবে মাথা হেলিয়ে সম্মতি জানায় শকুন্তলা। বসুন, কয়েকটা প্রশ্ন করতে চাই আপনাকে শকুন্তলা দেবী। বলুন। মিস্টার সরকারের মুখে শুনলাম আপনি সারদাবাবুকে বই টই পড়ে শোনাতেন, তার লেখাপড়ার কাজও সব করে দিতেন। হ্যাঁ। তাহলে কতকটা তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মতোই আপনি ছিলেন বলুন এখানে তার কাছে? তাই বলতে পারেন। আচ্ছা, কাল রাত্রের দিকে শেষ কখন তার সঙ্গে আপনার কথাবার্তা হয়? সন্ধে 7টা থেকে এই রাত 9টা পর্যন্ত আমরা এই লাইব্রেরিতেই ছিলাম। তারপর রাত 9টার পর এখান থেকে আমি চলে যাই। তারপর এই রাত 11:15 নাগাদ তিনি আবার আমাকে ডেকে পাঠান তার ঘরে। অত রাত্রে হঠাৎ ডেকে পাঠালেন কেন?
হ্যাঁ, আসলে ওর ঘুমের ট্যাবলেটের শিশিটা খুঁজে পাচ্ছিলেন না, সেটা খুঁজে দেবার জন্যই ডেকেছিলেন। খুঁজে দিয়েছিলেন? হ্যাঁ, দিয়েছিলাম। কোথায় ছিল সেটা? ওই ওর ঘরে রাইটিং টেবিলের ড্রয়ারেই ছিল। আসলে কতগুলো কাগজের তলায় চাপা পড়ে গিয়েছিল শিশিটা। তারপর আমি যখন বের হয়ে আসছি তখন আমাকে বললেন দশরথকে বলে দেবার জন্য তাকে 1 কাপ চা পাঠিয়ে দিতে। অত রাত্রে চা? হ্যাঁ, আসলে চা পানের ব্যাপারে তার না কোনো সময় অসময় ছিল না, যখন তখনই খেতেন। আসলে ডাক্তার চৌধুরী বলেছিলেন অতিরিক্ত চা পানের জন্যই ওর ওই ইনসমনিয়া রোগ হয়েছিল। দিনে রাতে কত কাপ চা খেতেন তিনি? তা প্রায় 20-25 কাপ তো হবেই। আর তিনি খেতেন অত্যন্ত স্ট্রং লিকারের চা। আচ্ছা শকুন্তলা দেবী, আপনি যখন সারদাবাবুর চিঠিপত্র লেখা এবং হিসেবপত্র দেখার ব্যাপারে সাহায্য করতেন তখন আশা করি নিশ্চয়ই আপনি কনফিডেন্সেই ছিলেন? হ্যাঁ, উনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন। স্বাভাবিক। আচ্ছা, সারদাবাবু লোকটি কিরকম ছিল বলে আপনার ধারণা? খুবই শান্ত, ধীর ও বিবেচক প্রকৃতির লোক ছিলেন সারদাবাবু। মানে ভেবে চিনতে তবে কোনো মতামত প্রকাশ করতেন। আচ্ছা, আপনি তো শুনলাম 8 মাসের মতো এখানে আছেন। তার ব্যক্তিগত ব্যাপার নিয়ে কখনো আপনার সঙ্গে কোনো আলোচনা হয়নি? না, কখনো কোনো কারণেই ব্যক্তিগত কোনো ব্যাপার নিয়ে কারো সঙ্গেই কোনো আলোচনা করতে তিনি ভালোবাসতেন না। আসলে সেসব ব্যাপারে তাকে বরাবরই অত্যন্ত রিজার্ভড মনে হয়েছে। বৃন্দাবন বাবুর প্রতি তার মনোভাব কেমন ছিল? ভালোই। বৃন্দাবন বাবুকে তিনি অত্যন্ত ভালোবাসতেন বলেই তো আমার মনে হয়। তা এবারে আপনি কি করবেন ঠিক করেছেন কিছু? অ্যাকচুয়ালি ইট ইজ টু আর্লি টু থিঙ্ক দ্যাট। তাছাড়া যে কাজের জন্য এখানে আমি এসেছিলাম তারই যখন আর কোনো প্রয়োজন হবে না, হয়তো চলেই যাব। আচ্ছা শকুন্তলা দেবী, ধন্যবাদ, আপনি যেতে পারেন। শকুন্তলার পরে ঘরে ডাকা হলো পুরাতন ভৃত্য দশরথকে। লোকটার চোখ দুটি মনে হলো বেশ লাল ও ফোলা ফোলা। লোকটা একটু আগেও কাঁদছিল, বুঝতে কষ্ট হয় না। চেহারাটা রোগাটে, পাকানো দড়ির মতো। মাথার চুলের 1/3 প্রায় পেকে সাদা হয়ে গিয়েছে। পরিধানে একটি খাটো ধুতি ও ফতুয়া। কতদিন এ বাড়িতে আছো দশরথ? তা বাবু 20 বছরেরও বেশি। বরাবর তুমি বুড়োবাবুর সঙ্গে সঙ্গেই ছিলে? হ্যাঁ, বাবুর কাজ ছাড়া আর কোনো কাজই কখনো আমাকে করতে হয়নি। বাবু আমাকে ছেলের মতোই ভালোবাসতেন। শেষের কথাগুলো বলতে বলতে দশরথের গলাটা ধরে এলো, চোখের কোল ভিজে উঠল। কোঁচার খুঁটে চোখ মুছতে মুছতে আবার দশরথ বলল, কি যে হয়ে গেল মাথা মুন্ডু কিছু এখনো আমি বুঝে উঠতে পারছি না। বাবু যে কেন বিষ খেয়ে মরতে গেলেন। তোমার বাবু তাহলে বিষই খেয়েছেন বলে তোমার ধারণা, তাই তো দশরথ? বিশ্বাস না হলেও তাই তো দেখছি বাবু। আচ্ছা, তোমার বাবুকে কাল রাত্রে শেষবারের মতো তুমিই তো চা দিয়ে এসেছিলে, তাই না? আগে চাটা আমি নিজে হাতে তৈরি করে দিলেও চা পাঠিয়ে দিয়েছিলাম ওই কেতুর হাত দিয়ে। কেতু? সে আবার কে? বুড়ো হয়েছি, খাটতে পারি না, তাই আমাকে সাহায্য করার জন্য বাবুরই আজ্ঞা মতো এই দিন 15 হলো একজন নতুন বেয়ারা রাখা হয়েছিল। তারই নাম কেতুচরণ। হ্যাঁ, সেই চাটা দিয়ে এসেছিল। তারপর? কিন্তু কেতু ফিরে এসে বললে চা নাকি খুব কড়া হয়নি, তাই 1 কাপ কড়া করে চা বাবু চেয়েছেন। তাড়াতাড়ি 1 কাপ চা কেতুই তৈরি করে নিয়ে গিয়ে দিয়ে আসে। বুঝেছি। তাহলে তুমি কাল রাত্রে তোমার বাবুর ঘরে যাওনি? না, শরীরটাও কাল তেমন আমার তো জুতে ছিল না, হাঁপানির টানটাও বেড়েছিল, তাই সন্ধে থেকে শুয়েই ছিলাম। তবে বাবুর খবর রেখেছি। আচ্ছা, তোমার বাবু কীরকম প্রকৃতির লোক ছিলেন দশরথ? খুব ঠান্ডা আর গম্ভীর প্রকৃতির ছিলেন। বৃন্দাবন বাবুকে তোমার বাবু খুব ভালোবাসতেন, তাই না? হ্যাঁ, ওই তো ভাইপোদের মধ্যে একমাত্র
তার কাছে ছিল। তাছাড়া বাবুর তো কোনো ছেলেপিলেও ছিল না। একমাত্র বৃন্দাবন বাবুই? মানে বৃন্দাবন বাবুর আরও ভাইটাই আছেন নাকি? আছেন বই কি, মধু দাদাবাবু। তা তিনি তো বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক রাখেননি, অনেক কাল হয়ে গেল। কেন, তিনি কোথায়? কে জানে, কেউ জানে না। 10 বছর আগে সেই যে বাবু তাকে বাড়ি থেকে দূর করে দেয়, কী কারণে তাড়িয়ে দিয়েছিলেন জানি না। তবে আর বড় দাদাবাবু বাড়িমুখো হননি। তার বউ ছেলে মেয়ে কিছু নেই? না, তিনি তো বিয়েই তখনও করেননি। ও আচ্ছা, বৃন্দাবন বাবু এবং মধুবাবু তোমার বাবুর বড় ভাইয়ের ছেলে না? হ্যাঁ, বাবুরা 2 ভাই, রণদা বাবু আর বাবু। বড় ভাইয়ের 2 ছেলে 1 মেয়ে। তা মেয়েটির বুঝি বিয়ে হয়ে গেছে? বিয়ে হয়েছিল, বছর 2 হলো তিনি মারা গেছেন। তার 1 ছেলে আছে, বিজন বাবু। আচ্ছা দশরথ, তুমি যেতে পারো। ও হ্যাঁ, ভালো কথা, তোমাদের কেতুচরণকে একটু পাঠিয়ে দাও তো এই ঘরে। আগে কেতু তো নেই বাবু। কেতু নেই কেন? জানি না, সকাল থেকেই তো বাড়িতে তাকে দেখছি না। কোথায় গিয়েছে? বাড়িতে নেই? না। ও, হঠাৎ চলে যাওয়ার মানে? তা কেমন করে বলবো বাবু, তবে দেখছি না তাকে সকাল থেকে। অতঃপর বিমল কিছুক্ষণ চুপ করে কি যেন ভাবে, তারপর আবার প্রশ্ন করে, দশরথ, লোকটা দেখতে কেমন ছিল বলো তো? বেশ লম্বা চওড়া, কালো মতো। তবে বাঁপাটা দুর্বল ছিল বলে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে কুঁজো হয়ে চলতো কেতু। লোকটার স্বভাব চরিত্র কেমন ছিল বলে তোমার মনে হয়? আর হঠাৎ এভাবে চলেই বা গেল কেন? কেন চলে গেল বুঝতে পারছি না। লোকটা তো বেশ ভালোই ছিল, কাজকর্ম 2 দিনে শিখে গিয়েছিল। বাবুর লোকটাকে পছন্দও হয়েছিল। কোথায় তার বাড়ি, ঠিকানা কিছু জানো? না বাবু, শুনেছিলাম সংসারে নাকি তার আর কেউ নেই। মেদিনীপুরে কোন গায়ে নাকি বাড়ি বলেছিল। অতঃপর ভৃত্য গোকুল, ঠাকুর হরিদাস, দারোয়ান রামভজন, দাসী পিয়ারি প্রভৃতিকে 2-4টে প্রশ্ন করে মৃতদেহ শহর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়ে এবং সারদাচরণ সরকারের ঘরের টেবিলের ওপর রাখা তখনও অর্ধসমাপ্ত চা সমেত চায়ের কাপটা সঙ্গে নিয়ে বিমল সেন সরকার ভিলা থেকে বের হয়ে এলো। পথেই বিমলের কাছ থেকে বিদায় নিয়ে সুশান্ত ও বিনয় তাদের বাড়ির দিকে চলে গেল। উক্ত ঘটনার দিন 7 বাদে বিকেলের দিকে সুশান্ত ও বিনয় বেড়াতে বেড়াতে থানায় গিয়ে হাজির হতেই বিমল সাদরে ওদের অভ্যর্থনা জানায়। আয় বস। তারপর তোর সরকার ভিলার কেসটা কি দাঁড়ালো? সুইসাইড না হোমিসাইড, কোনটা? কে জানে, বুঝতে পারছি না। আজই ওপরওয়ালার কাছে রিপোর্ট পাঠিয়ে দিলাম। বিচিত্র ব্যাপার। কীরকম? ময়না তদন্তের রিপোর্ট বলছে নিকোটিন পয়জনিং নাকি মৃত্যুর কারণ। নিকোটিন? হ্যাঁ, কিন্তু কোথা থেকে যে ওই মারাত্মক বিষটা এলো সেটা কিছুই ভেবে পাচ্ছি না। আর সুইসাইডই যদি হয় তাহলে ওই রেয়ার পয়জনটাই বা সারদাবাবু কোথা থেকে জোগাড় করলেন তারও তো মাথামুন্ডু কিছুই বোধগম্য হচ্ছে না। তাহলে তোর ধারণা কি কেসটা সত্যি হোমিসাইড? হোমিসাইড যে বলবো জোর গলায় তারও তো কোনো ক্লু পাচ্ছি না। মৃত্যু যে সারদাবাবুর নিকোটিন পয়জনিংই হয়েছে সেইটা স্থির নিশ্চিত হলি কি করে? সেই অর্ধ সমাপ্ত চায়ের কাপের চাটা অ্যানালিসিসের জন্য পাঠিয়েছিলাম কলকাতার কেমিক্যাল এক্সামিনারের কাছে। তার মধ্যে কোনো পয়জনের ট্রেসই মেলেনি, অথচ সিভিল সার্জন বলছেন ময়না তদন্ত করে কেস অফ ডেফিনিট নিকোটিন পয়জনিং। তাহলে আর কি, বড় কর্তাদের জানিয়ে দিয়েছি, এখন তাদের যা করবার করুন। বড় ঘরের ব্যাপার স্যাপারই সব আলাদা। বেটা বুড়োর 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। তার পার্সোনাল অ্যাটেন্ডেন্টের খুবসুরত চেহারা দেখলেই মাথা ঘুরে যাওয়ার জোগাড়। উফ, বৃন্দাবন বাবুকে তো আজও সকালে সরকার ভিলার সামনে দেখেছিলাম। তা ভদ্রলোক এখানেই আছেন বুঝি এখনো? শুধু তিনি কেন,
শকুন্তলা দেবীটিও তো শুনলাম এখনো রয়েছেন এখানেই। দেখ, বৃন্দাবন আর ওই শকুন্তলা দেবীরই কাজ হয়তো। কিছুই বিচিত্র নয়। কিন্তু ব্যাপারটা যতই বিচিত্র হোক, স্থানীয় লোকেদের যে সে সম্পর্কে কোনো দুশ্চিন্তা আছে সেরকম কিছু মনে হলো না। কারণ ব্যাপারটা যেন ক্রমশ ধামাচাপা পড়বারই জোগাড় হয়েছিল। এমন সময় প্রায় আরও দিন 7 অর্থাৎ ঘটনাটার পক্ষকাল বাদে সন্ধ্যার সময় বিমলের থানার অফিস ঘরের মধ্যে বসে সুশান্ত, বিনয়, ফ্যাটিগুপ্ত ও বিমল সেন রীতিমতো আড্ডার আসর যখন জমিয়ে তুলেছে, তখন বাইরের বারান্দায় অপরিচিত একটা বেশ ভারী জুতোর শব্দ পাওয়া গেল। পরক্ষণে ভারী, মোটা, অপরিচিত গলা শোনা গেল দরজার ওপাশে। দারোগা বাবু আছেন? কে? ভেতরে আসুন। একটু পরেই সেই ভারী জুতোর মশ মশ শব্দ তুলে দীর্ঘকায় এক আগন্তুক ঘরের মধ্যে এসে প্রবেশ করলেন। ঘরের মধ্যে টেবিলের ওপর রক্ষিত প্রজ্বলিত টেবিল ল্যাম্পের আলোয় ঘরের মধ্যে উপস্থিত সকলেরই অনুসন্ধিৎসু দৃষ্টিটা গিয়ে প্রায় যেন একই সঙ্গে আগন্তুকের ওপর পড়ল। আগন্তুক দুহাত তুলে নমস্কার জানালেন। নমস্কার, আমি আসছি সরকার ভিলা থেকে। আমার নাম মধুসূদন সরকার। চকিতে সকলের নামটা মনে পড়ে যায়। মধুসূদন সরকার পক্ষকাল আগে সারদাবাবুর মৃত্যুর তদন্ত করতে গিয়ে ভৃত্য দশরথের মুখেই ওই নামটি ওরা শুনেছিল। অতএব নামটা তাদের অপরিচিত নয়, যদিও মানুষটা অপরিচিত। লোকটির পরিধানে দামি সার্জের মভ কলারের লংস, গায়ে গলাবন্ধ ভেনিজিয়ান সার্জের লম্বা কোট, পায়ে ডার্বি শু, চেহারাটা বেশ লম্বা চড়া ও বলিষ্ঠ, মাথার চুল পালিশ করা, রগের দুপাশে সামান্য পাক ধরেছে চুলে, বয়সের ইঙ্গিত, মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি, পাকানো গোঁফ, ছড়ানো চোখ ও চোয়াল, চোখে পুরু লেন্সের কালো সেলুলয়েড ফ্রেমের চশমা। বসুন। মানে বিশেষ একটা ব্যাপারে সাহায্য প্রার্থী হয়েই আমি এসেছি দারোগা বাবু। খালি একটা চেয়ারে বসতে বসতে মধুসূদন সরকার বললেন, বলুন। আপনারা হয়তো জানেন না, মৃত সারদা সরকার আমার কাকা ছিলেন। অবশ্যই কথাটা আপনাদের না জানবারই কথা। বাবার মৃত্যুর পর তার সঙ্গে মতের অমিল হওয়ায় বছর 10 আগে আমি বাড়ি ছেড়ে চলে যাই। নানা জায়গায় ঘুরে শেষ 2 বছর আমি রেঙ্গুনেই ছিলাম। মাত্র পরশু জাহাজ থেকে নেমেছি। সেখানেই আমাদের কলকাতার দোকানের ম্যানেজার মৃগাঙ্কবাবুর মুখে সব শুনলাম। প্রথমটায় ভেবেছিলাম ব্যাপারটা বুঝি একটা পিওর অ্যান্ড সিম্পল সুইসাইডই, কিন্তু আজ সকালে এখানে এসে বৃন্দাবন ও শকুন্তলা দেবীর মুখে সব ব্যাপার আদ্যপান্ত শুনে মনে হচ্ছে দেয়ার মাস্ট বি সাম ফাউল প্লে সামহোয়্যার। তাই আপনাদের কাছেই সোজা চলে এলাম। কিন্তু শুনুন দারোগা বাবু, কথাটা তাহলে খুলেই বলি। আমি চাই ব্যাপারটার একটা মীমাংসা হোক। কাকা যদি সত্যি সত্যি আত্মহত্যা করে থাকেন তাহলে তো কথাই নেই, কিন্তু তা যদি না হয়, যদি সত্যি তাকে কেউ হত্যাই করে থাকে, তাহলে যেমন করেই হোক হত্যা ব্যাপারটার একটা কিনারা করতে চাই আমরা 2 ভাই। দেখুন, এক সময় কাকার সঙ্গে আমার সম্পর্ক যতই তিক্ত হোক না কেন, কাকা কিন্তু আমাকে স্নেহই করতেন। এই দীর্ঘ 10টা বছর দূরে থাকলেও নিজের ব্যবহারের জন্য আমার অনুতাপের অন্ত ছিল না। কতবার মনে হয়েছে ফিরে এসে ক্ষমা চেয়ে ব্যাপারটা মিটিয়ে নেব, হাজার হোক গুরুজন তো। তাছাড়া আমরাই তো তার সব ছিলাম। ক্ষমা চাইব বলে কত আশা করে ফিরে এসেছিলাম, কিন্তু সে সুযোগটুকুও ভগবান দিলেন না। বেশ, কিন্তু না দারোগা বাবু, এ ব্যাপারে আপনার আমি সাহায্য চাই, আর আপনাকে সাহায্য করতেই হবে, প্লিজ। এমনকি এই অনুসন্ধানের ব্যাপারে খরচপত্র যাই হোক না কেন সব আমি দেব। ওপরওয়ালাকে অবশ্যই আমি সবই জানিয়েছি। সে আপনাদের আইনের দিক থেকে যা করবার আপনি করুন, কিন্তু শুধু ওই আইনের উপর নির্ভর করে থাকতে আমি চাই না দারোগা বাবু।
বেসরকারিভাবে অনুসন্ধান করবারও যদি প্রয়োজন হয় তাও আমি করতে প্রস্তুত, এটা জানবেন। বেসরকারিভাবে তদন্ত? হ্যাঁ, বেসরকারিভাবে। মানে এদেশে ওসব ব্যাপার নেই বটে, তবে বইতে পড়েছি বিলেতে নাকি আছে সেই রকম কিছু। দেখুন মধুসূদন বাবু, এখানে আমি অবশ্যই তৃতীয় ব্যক্তি, সম্পূর্ণ আউটসাইডার যাকে বলে, কিন্তু ব্যাপারটা আমিও গোড়া থেকে অল্প বিস্তর জানি। তাই যদি একটা কথা বলি অন্যায় ধরবেন না। বিশেষ করে একটু আগে আপনি যা বললেন তার উত্তরে। না না, নিশ্চয়ই না, কিন্তু আপনি মানে। বিমলই অতঃপর সকলের পরিচয়টা করিয়ে দিল। ও আচ্ছা, নমস্কার। কিন্তু কি যেন একটা বলছিলেন আপনি সুশান্তবাবু? আপনার কাকার মৃত্যুর ব্যাপারটা হত্যাই বা ভাবছেন কেন? দেখুন সুশান্তবাবু, আমার কাকাকে খুব ভালো করে চিনবার সৌভাগ্য আমার হয়েছিল দীর্ঘদিন ধরে। তার মতো একটা আনস্ক্রুপুলাস, স্বার্থান্ধ, অর্থপিশাচ লোক ভীরুর মতন আত্মহত্যা করবে, বিশেষ করে ওই বয়সে যখন মান সম্ভ্রম, অর্থ প্রতিপত্তি সব তার করায়ত্ত, এ কথা আর যেই বিশ্বাস করুক, কথাটা আমি অন্তত বিশ্বাস করতে রাজি নই। কথাগুলো বলতে বলতে মধুসূদন সরকার যেন একটু বেশ উত্তেজিতই হয়ে ওঠেন এবং ঘরের মধ্যে উপস্থিত সকলেই বেশ একটু বিস্মিতভাবেই ওর মুখের দিকে তাকিয়ে থাকে। প্রথম পরিচয়ের মুহূর্তেই স্বর্গগত কাকা সম্পর্কে ভাইপোর শ্রদ্ধাটা যেন একটু বিসদৃশ বলেই ওদের মনে হয়। কিন্তু মধুসূদনের বক্তব্য যে তখনও শেষ হয়নি পরক্ষণেই বোঝা গেল, কারণ তিনি আবার তখনই বলতে শুরু করেছেন। দেখুন, আমার কথাগুলো শুনে হয়তো আপনারা সকলেই একটু বিস্মিত হচ্ছেন, কিন্তু আমার একটা দোষ জানেন কি? সত্য চিরদিনই অপ্রিয়, এবং যত অপ্রিয়ই হোক না কেন সত্য ভাষণে আমি কখনো পেছপাও হই না। আর স্পষ্ট বক্তা ও চিরদিন সত্যাশ্রয়ী বলেই কাকার অপ্রিয় ভাজন আমাকে একদিন হতে হয়েছিল। কিরকম? শুনুন তাহলে। আমার বাবার আকস্মিক মৃত্যুর পর 10 বছর আগে কাকা অন্যায়ভাবে আমাদের ঠাকুরদামশাইয়ের এক উইল দেখিয়ে তার সম্পত্তির সমান অংশ থেকে বঞ্চিত করেছিলেন বলেই তার প্রতিবাদে আমার প্রতি তিনি একান্ত বিরূপ হয়ে উঠেছিলেন। কিন্তু যাক, সেসব কথা, ওসব তো অতীত। তাছাড়া সেই কাকাও তো আর আজ বেঁচে নেই, তাই ওই সব পুরনো কথা ভেবেও এখন আর কোনো লাভ নেই। কিন্তু তবু দেখুন, কাকা আমাদের প্রতি যে ব্যবহারই করে থাকুন না কেন একদা, তার মৃত্যুর ব্যাপারে সাহায্য করতে দারোগাবাবু আপনি যোগ্যতম ব্যক্তি, সেটা জেনেই আপনার সাহায্য প্রার্থী হয়ে এসেছি আমি। আমি আপনাকে একটা উপায় বলে দিতে পারি মিস্টার সরকার। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, বলুন না। আপনি কিরিটি রায়ের নাম নিশ্চয়ই শুনেছেন। কিরিটি রায়? কই না। শোনেননি? আগে না, আসলে শুনলেনই তো, দীর্ঘদিন বাইরেই আমার কেটেছে। আপনি মিস্টার রায়ের সাহায্য নিন। আমি হলফ করে বলতে পারি, সত্যি যদি ব্যাপারটা আমরা সকলেই যা অনুমান করছি হত্যাই করা হয়ে থাকে সারদাবাবুকে, তাহলে সেই হত্যার পেছনে যে রহস্যই থাকুক না কেন, জানবেন কিরিটি রায়ের সাহায্য নিলে নিশ্চয়ই সেটা আপনি জানতে পারবেন। কিন্তু কিন্তু তার সঙ্গে তো আমার কোনো পরিচয় নেই সুশান্তবাবু। আমার কথায় কি তিনি আসবেন? অবশ্যই তার পারিশ্রমিক তিনি যা চান আমরা দিতে রাজি আছি। বেশ, আমি লিখব তাকে। অতঃপর সে রাত্রের মতো মধুসূদন সরকার সকলের কাছ থেকে বিদায় নিলেন। সেই রাত্রেই সুশান্ত কিরিটিকে চিঠি দিল। প্রিয় বরেশু, নিশ্চয়ই সুশান্ত ঘোষালকে ভুলে যাননি। বছরখানেক আগে মনে আছে বোধহয় আপনার সেই চিতলার অবিনাশ মল্লিকের কেসে আপনার সঙ্গে আমার আলাপ হওয়ার সৌভাগ্য হয়েছিল। যাই হোক, আজ তার চাইতেও বিচিত্র একটা মামলার রহস্য উদ্ঘাটনের ব্যাপারে স্থানীয় একজন ভদ্রলোক আপনার সাহায্য চান। অবশ্যই কেবল তিনিই নন, আমি এবং আমার বন্ধু এখানকার থানা অফিসাররাও ব্যাপারটার একটা মীমাংসার জন্য ইন্টারেস্টেড। তাই এই পত্র আপনাকে দিচ্ছি। কলকাতার বিখ্যাত জুয়েলারি ফার্ম সরকারি ব্রাদার্সের নাম নিশ্চয়ই শুনেছেন। তারই মালিক সুবিখ্যাত ধনী প্রৌঢ় সারদাচরণ সরকারকে দিন 15 পূর্বে একদিন সকালে তার
শয়ন ঘরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বিস্তারিত বিবরণ হয়তো সংবাদপত্রেই আপনার নজরে পড়ে থাকবে ইতিমধ্যে। ময়না তদন্তে জানা গিয়েছে ইট ইজ এ কেস অফ নিকোটিন পয়জনিং। ব্যাপারটা কিন্তু আমাদের কারোরই সুইসাইড কেস বলে মনে হচ্ছে না। তার কারণ ওই বাড়িতে মৃত শারদাচরণের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন এক তন্নি সুন্দরী শকুন্তলা দেবী, যিনি এখনও সরকার ভিলা ছেড়ে যাননি। এখানে এলে বাকি কথা সব জানতে পারবেন। যদি আসেন তা জানালে স্টেশনে উপস্থিত থাকব। ইতি সুশান্ত ঘোষাল। 3 দিন পরেই চিঠির জবাব এলো। প্রিয় গণেশু, কাল সন্ধ্যার গাড়িতে রওনা হচ্ছি। সাক্ষাতে বাকি কথা হবে। স্টেশনে থাকবেন, আপনাদের বাসাতেই উঠব। নমস্কার। ভবদীয় কিরিটি রায়। সুশান্তর ইচ্ছে ছিল সংবাদটা পাওয়া মাত্রই মধুসূদন সরকারকে জানায়, কিন্তু শেষ পর্যন্ত কি একটা ভেবে আর জানালো না। পরের দিন প্রত্যুষেই একেবারে কিরিটিকে সঙ্গে করে নিয়ে সরকার বেলায় যাবে বলে ঠিক করল। কলকাতার ট্রেনটা আসে রাত প্রায় 9:30 নাগাদ। স্টেশনটি ছোট, দুধারে বাঁধানো প্ল্যাটফর্ম। একপাশে অ্যাসবেস্টাসের শেডের নিচে স্টেশন মাস্টারের ঘর, যাত্রীদের ওয়েটিং রুম ও টিকিট ঘর পাশাপাশি। নির্দিষ্ট সময়ে কলকাতা ট্রেনটা প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। যাত্রী সামান্যই। স্টেশনের টিমটিমে কেরোসিনের আলোয় সুশান্ত এদিক ওদিক অনুসন্ধিৎসু দৃষ্টিতে তাকায়, কিন্তু আকাঙ্ক্ষিত ব্যক্তিটি তার নজরে পড়ে না। তবে কি মিস্টার রায় এলেন না? সহসা ওই সময়ই পেছন থেকে মৃদু কণ্ঠের সম্বোধন এলো। এক্সকিউজ মি, আপনি বোধহয় সুশান্তবাবু? কে? মিস্টার রায় নিশ্চয়ই। নিঃসংশয়ে। পরিধানে ধুতি, কালো রঙের গ্রেট কোট, চোখে সেই কালো মোটা সেলুলয়েডের ফ্রেমের চশমা, মুখে পাইপ, সেই পরিচিত চেহারা। কিন্তু কোন কম্পার্টমেন্ট থেকে নামলেন দেখতে পাইনি তো। গার্ডের ভ্যানের লাগোয়া 3rd ক্লাস ও 2nd ক্লাস কামরাগুলোর দিকে চেয়ে চেয়ে দেখে একেবারে হতাশ হয়ে পড়েছিলাম। চলুন, আপনাদের ডেরা কত দূর এখান থেকে? তা মাইলখানেক হবে। মেঠো কাঁচা রাস্তা, তবে ধুলো তেমন নেই। তা হোক, তা হোক। খোলা হাওয়ায় তবু তো খানিকটা হাঁটতে হাঁটতে পিওর অক্সিজেন পাওয়া যাবে। শহরে তো সে বালাই আর নেই। তাজা বলেছেন। রাত্রে বাসায় ফিরে আহারাদির পর গল্পে গল্পে সুশান্ত সংক্ষেপে কিরিটিকে শারদাচরণের মৃত্যুর ব্যাপারটা বলল। কিরিটি পাইপটা মুখে লাগিয়ে সোফার ওপর হেলান দিয়ে বসে চোখ বুজে সব শুনে গেল নিঃশব্দে। কোনো মন্তব্যই প্রকাশ করল না। আগা গোড়া সমস্ত কাহিনীটা বিবৃত করার পরও কিরিটির দিক থেকে কোনো রূপ সাড়ামাত্র না পেয়ে অগত্যা সুশান্তই প্রশ্ন করে, আচ্ছা মিস্টার রায়, যা শুনলেন তাতে কি আপনার মনে হয় এই কেসটা কি? হ্যাঁ মানে বলছিলাম সুইসাইড কিনা? আপনার কি ধারণা? আমার তো ধারণা নট এ কেস অফ সুইসাইড। ইউর রাইট। তবে শারদাবাবুর মৃত্যু সম্বন্ধে যতটা শুনলাম তাতে সুইসাইড যে নয় এটা স্পষ্টই বোঝা যায়। তবে কেস অফ হোমিসাইড বললেই তো চলবে না। প্রমাণ চাই সুশান্তবাবু, প্রমাণ। হ্যাঁ, বিমলেরও তাই ধারণা, কিন্তু বৃন্দাবন বাবুর ধারণা কেসটা সিম্পল সুইসাইড। মধুসূদন বাবুরও তাই ধারণা নাকি? না, আর তাইতেই তো তিনি বিমলের কাছে সাহায্যের জন্য এসেছিলেন, এবং তখনই আপনার কথা আমি ওকে সাজেস্ট করি। শকুন্তলা কি বলে? শকুন্তলা? হ্যাঁ, আপনার চিঠির মধ্যে বর্ণিত সেই সুন্দরী তন্নিটি। তা তো জানি না। জানেন না? আরে এত করে চিঠিতে বর্ণনা দিলেন, তার মনের কথাটাই এখনো জানেন না? যাক, চলুন তো আগে কাল একবার সরজমিন তদন্ত করি। তবে আরেকটা কথা, শ্রীমান কেতুচরণের অনুসন্ধানটা করা আপনার দারোগা বন্ধুর কিন্তু উচিত ছিল সর্বাগ্রে। কিন্তু তার তো সেদিন সকাল থেকে কোনো পাত্তাই নেই। তারপর দশরথের কাছেও হয়তো অনেক কিছু জানা যেতে পারে। দশরথ? হ্যাঁ, কোনো ক্লু সে হয়তো আমাদের দিতে পারে। আর হ্যাঁ, ভালো কথা, শকুন্তলা দেবী তো এখন সরকার ভিলাতেই অবস্থান করছেন, তাই না? হ্যাঁ।
কিন্তু দুর্ভাগ্য, দশরথকে আর কোনো প্রশ্নাদি করার কিরিটির কোনো সুযোগই হলো না পরের দিন। তার আগেই সে মানুষের সমস্ত প্রশ্নের সর্বপ্রকার নাগালের বাইরে চলে গেল, একান্ত আকস্মিকভাবেই যেন। অর্থাৎ পরের দিন প্রত্যুষে সরকার ভিলায় যাওয়ার আগে সকলে বসে যখন চা পান করছে, সংবাদ পাওয়া গেল শ্রীমান দশরথ নিহত। সংবাদটা শুধু অভাবিতই নয়, আকস্মিকও। থানা থেকে সরকার ভিলা যেতে যে রাস্তাটা, তারই মধ্যপথে পড়ে সুশান্তদের বাড়ি মণিলজ। দশরথের মৃত্যু সংবাদ পেয়ে সরেজমিনে তদন্ত করতে যাবার পথে তাই বিমল সেন সংবাদটা দিতে ঢুকেছিল সুশান্তদের বাড়িতে। কি ব্যাপার বিমল? সরকার ভিলায় যে আবার আরেকজন খতম হয়েছে। সে কি? হ্যাঁ, পুয়োর শ্রীমান দশরথ, দি পুরাতন ভৃত্য। মধুসূদন বাবু সংবাদ পাঠিয়েছেন, তাই সেখানেই যাচ্ছিলাম। ভাবলাম সংবাদটা তোমাকেও দিয়ে যাই। শ্রীমন্তবাবু আগেই রওনা হয়ে গিয়েছেন। অতঃপর কিরিটির পরিচয় পেয়ে বিমল বলল, আপনি যখন এসে গিয়েছেন, চলুন না মিস্টার রায়। যাবেন নাকি অকুস্থলে? চলুন, আমরাও তো সেখানে যাওয়ার জন্য একেবারে প্রস্তুত হয়েই ছিলাম। বিমল, এক কাপ চা হবে? না হে, আগে চলো ওখান থেকে একবার ঘুরে আসি, তারপর ফেরার পথে না হয় হবেক্ষণ। সকলে তখন সরকার ভিলার উদ্দেশ্যে গাত্রোত্থান করল। সুশান্তদের বাড়ি মণিলজ থেকে সরকার ভিলা খুব দূর নয়, সামান্যই ব্যবধান। মণিলজের ছাদ থেকে সাদা রঙের সরকার ভিলাটা বেশ পরিষ্কার দেখা যায়। সরকার ভিলার গেট দিয়ে ঢুকে পার্লারের মধ্যে শ্রীমন্ত, মধুসূদন সরকার এবং বৃন্দাবন সরকার পরস্পরের মধ্যে নিম্ন স্বরে কি সব আলোচনা করছেন ওরা দেখল। ওদের ঘরে প্রবেশ করতে দেখে শ্রীমন্ত চৌধুরী বললেন, এই যে স্যার, আপনি এসে গিয়েছেন। কি ব্যাপার, ডেড বডি দেখলেন? হ্যাঁ, দেখলাম। হুবহু এই কেসটা আগের মতোই মনে হলো। বোধহয় সেম পয়জনিংও। সে কি? হ্যাঁ, দেখবেন, চলুন না। সিমিলার সাইন্স, সিমিলার সিমটমস। সুশান্তই মধুসূদন সরকারের সঙ্গে কিরিটির আলাপটা করিয়ে দিল। তিনি যেন কিরিটিকে দেখে বেশ খুশিই হলেন বলে মনে হলো। বৃন্দাবন সরকারের দিক থেকে কিন্তু বিশেষ কোনো সাড়া পাওয়া গেল না। চলুন তাহলে ডেড বডিটা একবার দেখে আসা যাক। মিস্টার সেন কি বলেন? হ্যাঁ হ্যাঁ, চলুন না। সকলে উঠে দাঁড়ালো। নিচের তলাতেই পুবের একখানি ঘর। দশরথ একা একা থাকত। ঠাকুর ও অন্যান্য ভৃত্যদের সঙ্গে ভৃত্যদের মহলে এসে থাকত না। পুরাতন ভৃত্য হিসেবে তার বোধহয় ওই স্বাতন্ত্র্যটুকু ছিল। ঘরখানি আকারে ছোটই, ঘরের দরজাটা ভেজানো ছিল। সর্বাগ্রে বিমল ও তার পিছনে শ্রীমন্ত চৌধুরী, সুশান্ত, কিরিটি ঘরের মধ্যে প্রবেশ করল। মধুসূদন ও বৃন্দাবন সরকার ওদের সঙ্গে আসেননি। ঘরের দক্ষিণ ও পশ্চিমমুখী দুটি জানলা, দুটি জানলাই খোলা ছিল। প্রচুর আলো ঘরের মধ্যে। এক পাশে একটা কাঠের তক্তপোষ, তার উপর মলিন একটা শয্যা এলোমেলো হয়ে পড়ে আছে, এবং তার ঠিক নিচেই মেঝেতে নিষ্প্রাণ দশরথের দেহটা উপুড় হয়ে পড়ে আছে। মৃতদেহের মুখের পেশিতে পেশিতে যেন একটা যন্ত্রণার বিকৃতি এবং বিস্ফারিত ওষ্ঠের ফাঁক দিয়ে গ্যাঁজলা তখনও গড়াচ্ছে। পরিধানে একটা মলিন ধুতি ও গায়ে শত ছিদ্র মলিন একটি গেঞ্জি। মৃতের পাশেই একটা কাঁসার গ্লাস উল্টে পড়ে আছে, এবং ঘরের সেইখানকার মেঝেটা জলে ভেজা। বোঝা গেল গ্লাস থেকে জল সেখানে পড়েছিল, এখনো শোকায়নি। কয়েকটা স্তব্ধ মুহূর্ত। তারপর ভূপতিত নিষ্প্রাণ দশরথের দেহটার দিকে তাকিয়ে থেকে কিরিটি ঘরের চারিদিকে দৃষ্টিপাত করল নিঃশব্দে একবার। ঘরের মধ্যে বিশেষ কোনো জিনিসপত্র নেই। এক কোণে একটা টিনের তোরঙ্গ, তার গায়ে একটা মিলারের চ্যাপ্টা তালা ঝুলছে। তার পাশেই ছোট একটা জলচৌকি মতো, সেটার উপরে একটা ছোট মেজার গ্লাস ও তার পাশে একটা ওষুধের শিশি। ঘরের এক কোণে পেরেকের সাহায্যে দেওয়ালে একটি দড়ি টাঙানো, তার উপর কয়েকটা ধুতি, গোটা দুই জামা ও একটা আলোয়ান ঝুলছে। আর
দেওয়ালে পেরেকের মাথায় ঝোলানো একটা পুরাতন ছাতা। কিরিটি নিঃশব্দে এগিয়ে গিয়ে নিচু হয়ে চৌকিটার উপর থেকে ওষুধের শিশিটা তুলে নিল। কালো রঙের শিশি, বেঁটে গোল, গায়ে ইউনিয়ন ড্রাগের পেটেন্ট হজমের ঔষধ ডায়াপেপসিনের একটা লেবেল আটা। শ্রীমন্ত চৌধুরী কিরিটির পাশেই দাঁড়িয়েছিল, বলল, গোকুল বলে যে চাকরটি এ বাড়িতে কাজ করে তার মুখেই শুনেছিলাম দশরথের নাকি হজমের গোলমাল ছিল, তাই অনেকদিন থেকেই ওই ওষুধটা ও ডাক্তারের নির্দেশে খেত। কিরিটি অতঃপর শিশিটা চৌকির ওপর নামিয়ে রাখতে রাখতে মৃদু কণ্ঠে কতকটা যেন আত্মগতভাবেই বলল, একজনের হার্টের ছিল প্যালপিটেশন ও ইনসমনিয়া, অন্যজনের ডিসপেপসিয়া। একজনের কোরামিন ও লুমিনল, অন্যজনের ডায়াপেপসিন। হত্যাকারীর রাস্তাটা বেশ পরিষ্কারই ছিল দেখছি। কি বললেন মিস্টার রায়? না, বলছিলাম যে দুটো ঘটনা যদি হত্যাই হয়ে থাকে তো হত্যাকারী হার্টের প্যালপিটেশন এবং ইনসমনিয়া ও ডিসপেপসিয়া সম্পর্কে ওয়াকিবহল ছিল। তাহলে মিস্টার রায়, আপনার ধারণা দুটো ব্যাপারই হত্যা? দেখুন, আগে আমার সন্দেহ থাকলেও দশরথের মৃত্যুর পর আর নেই মিস্টার সেন। এই দুটো হত্যাই। প্রথমটার মোটিভ যাই থাকুক না কেন, দ্বিতীয়টার মোটিভ বোঝা যাচ্ছে প্রথমটার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কিন্তু যাক সে কথা, এখন এ ঘরে আমার যা দেখবার ছিল সেটা দেখা হয়ে গিয়েছে। চলুন সারদাবাবুর লাইব্রেরি ঘরে একবার যাওয়া যাক। সকলে এসে লাইব্রেরি ঘরে প্রবেশ করল। মধুসূদন ও বৃন্দাবন সরকার দুই ভাই দুটো চেয়ারে পাশাপাশি বসেছিলেন। ওদের পদশব্দে মুখ তুলে তাকালেন দুজনেই একসঙ্গে। সব দেখলেন বিমলবাবু? হ্যাঁ। বৃন্দাবনবাবু, মধুসূদনবাবু, মিস্টার রায়কে তাহলে আপনারা এই ব্যাপারে মীমাংসা করতে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। উনি যদি এ ব্যাপারের মীমাংসার ভারটা দয়া করে হাতে নেন তাহলে আমরা সত্যিই ওর কাছে কৃতজ্ঞ থাকব। কি বলো বৃন্দাবন? হ্যাঁ নিশ্চয়ই। আমার তো হাত পা পেটের ভেতর সেঁধিয়ে যাওয়ার জোগাড় হয়েছে। 15 দিনের মধ্যে দুটো মৃত্যু, সে আত্মহত্যাই হোক বা হত্যাই হোক, এর একটা বিহিত করা একান্ত প্রয়োজন বই কি। দেখুন, আপনাদের ওই ভৃত্য দশরথের মৃত্যুর ব্যাপারটা যে সুইসাইড নয় সে বিষয়ে আমি হলপ করে বলতে পারি। আর ওইভাবে দশরথের হত্যার ব্যাপারটা থেকে আমার মনে হচ্ছে আপনাদের কাকামশাইয়ের মৃত্যুর ব্যাপারটাও সুইসাইড নয়, হোমিসাইডই। মিস্টার রায়? হ্যাঁ মিস্টার সরকার, আপনার কাকামশাইকে, I mean, somebody deliberately killed him, no doubt of it. কেমন বৃন্দাবন, আমি সেদিন সব ব্যাপারটা শোনার পরই তোমাকে বলিনি? দেখো, কোন দুঃখে আর কেনই বা আফটার অল কাকা অমনি করে বিষ খেয়ে আত্মহত্যা করতে যাবেন বলো তো? না 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 না, নিশ্চয়ই কেউ না কেউ তাকে হত্যাই করেছে। কিন্তু দাদা, এই যে কেবল অসম্ভবই নয়, অবিশ্বাস্য। না হে, সে তুমি যাই বলো বৃন্দাবন, ইট ইজ দ্য ফ্যাক্ট। বুঝলাম, কিন্তু তাই যদি হয় তো কে তাকে হত্যা করবে আর কেনই বা তাকে আফটার অল হত্যা করতে যাবে বলতে পারো? কিন্তু তা কেমন করে বলবো বলো তো? তবে সহজ বিচার বুদ্ধিতে এক্ষেত্রে যা মনে হচ্ছে আমি তাই বলছি। বেশ, তাহলে তো বলতে হয় বাইরে থেকে কেউ না কেউ এসে সেই রাত্রে তার ঘরে ঢুকে তাকে অমন করে হত্যা করে গিয়েছে। আমার কিন্তু তা মনে হয় না বৃন্দাবনবাবু। হ্যাঁ, কি বলছেন? না, সে রাত্রে যারা এই বাড়িতে ছিল তাদের মধ্যেই, আমার বিশ্বাস তাদের মধ্যেই কেউ না কেউ তাকে হত্যা করেছিল। শুধু তাই নয়, হত্যাকারী অত্যন্ত বুদ্ধিমান এবং বিচক্ষণ, এবং বেশ কিছু জ্ঞানগম্যও তার ছিল। আপনি কি সব অসম্ভব কথা বলছেন মিস্টার রায়? সে রাত্রে এই বাড়িতে থাকার মধ্যে ছিলাম তো আমি, শকুন্তলা দেবী আর দশরথ, গোকুল, ঝি পেয়ারি, ঠাকুর হরিদাস আর দারোয়ান রামভজন। তো এদের কি স্বার্থ থাকতে পারে কাকাকে হত্যা করার, বলতে পারেন? স্বার্থের কথাই যদি বলেন বৃন্দাবনবাবু, তাহলে তত জোর গলায় একেবারে ডেফিনেটলি কিছুই হলপ করে বলা যায় না। কারণ কিসে যে কার স্বার্থ থাকতে পারে আর কিসে যে কার স্বার্থ থাকতে পারে না তা কি সর্বদা সকলের পক্ষে জানা সম্ভব? তাছাড়া বৃন্দাবনবাবু, একটু আগে যে লিস্ট বললেন তার মধ্যে একজন কিন্তু বাদ গিয়েছে। বাদ গিয়েছে? ওই যে কেতু না রাহু কে যেন আপনার কাকার একজন নতুন বেয়ারা নিযুক্ত হয়েছিল না?
ওই তার মৃত্যুর মাত্র দিন 15 আগে, এবং যাকে ঘটনার দিন সকাল থেকেই আজ পর্যন্ত আর ট্রেস করা যায়নি, তাই না বিমলবাবু? হ্যাঁ, কেতু, রাহু, এই সব কি ব্যাপার বৃন্দাবন? হ্যাঁ, শুনেছি বটে। কেতু নামে একটা নতুন লোককে কিছুদিন আগে রাখা হয়েছিল, কিন্তু লোকটাকে বিশেষ তেমন আমিও দেখিনি দাদা। ও আই সি। তা সেই লোকটা বুঝি উধাও? হ্যাঁ, তবে তার যথাসম্ভব ডেসক্রিপশন দিয়ে প্রায় সর্বত্রই পুলিশ স্টেশনে ইনফরমেশন পাঠিয়ে দিয়েছি ওই দিনই। তা এতগুলো লোক তো বাড়িতে রয়েছে, আবার একজন নতুন লোকই বা আমদানি করবার কি প্রয়োজন হয়েছিল, বিশেষ করে সে যখন অজ্ঞাত কুলশীল? দশরথ বুড়ো হয়ে গিয়েছে, কাকার দেখাশোনা তেমন আর করে উঠতে পারছিল না, তাই নাকি লোকটাকে কাজে বহাল করা হয়েছিল। শকুন্তলা দেবী আমাকে কথাটা বলেছিলেন। হে, কাকা এত বড় কাঁচা কাজটা কি করে যে করলেন সেটাই তো বুঝতে পারছি না। অজ্ঞাত কুলশীল একটা লোককে হুট করে কি করে যে তিনি এ বাড়ির কাজে বহাল করলেন, বিশেষ করে তার মতো একজন সতর্ক বিচক্ষণ প্রকৃতির লোক, আমি এখনো বুঝে উঠতে পারছি না। সে যা হোক মধুসূদনবাবু, লোকটা দুর্ঘটনার সময় এ বাড়িতে উপস্থিত ছিল তখন সন্দেহের তালিকায় সেই কেতুকেও আমাদের ধরতে হবে। ধরাধরির আর কি আছে মিস্টার রায়, এ তো অত্যন্ত সহজ ব্যাপার। আপনার কথা যদি সত্যি বলে ধরে নেওয়া যায় তাহলে সবচাইতে বেশি সন্দেহ তো ওই লোকটার উপরেই গিয়ে পড়ে, কিন্তু বর্তমানে তো সে আমাদের হাতের কাছে নেই। না থাকলেও আমাদের তদন্তের ব্যাপারে অগ্রসর হতে বিশেষ কোনো অসুবিধা হবে না মিস্টার সরকার, কারণ আপাতত যারা আমাদের চোখের সামনেই আছেন বা আছে তাদের সম্পর্কেই তো আমরা এখনো সম্পূর্ণ ওয়াকিবহল হতে পারিনি। কিন্তু তারও আগে আমি একটা বিষয় মধুসূদনবাবু ও বৃন্দাবনবাবু আপনাদের কাছে জানতে চাই। বলুন। হ্যাঁ বলুন। সারদাবাবু মানে আপনাদের কাকা কোনো রকম উইল করে গিয়েছিলেন কিনা জানেন? উইল? হ্যাঁ মধুসূদনবাবু, কারণ শুনেছি আপনাদের সরকার জুয়েলারি বিরাট একটা লাভজনক প্রতিষ্ঠান। দেখুন, এত বড় একটা সম্পত্তির কিছু বিলি ব্যবস্থা নিশ্চয়ই তিনি ভেবে রেখেছিলেন, মানে আমার তো সেটাই স্বাভাবিক বলে মনে হয়। তা তো নিশ্চয়ই, তবে আমি তো এখানে দীর্ঘদিন ছিলাম না, কাকার সঙ্গে কোনো চিঠিপত্রের যোগাযোগও ছিল না, বৃন্দাবনই কাকার কাছে ছিল, সেরকম কিছু থাকলে ওই হয়তো ভালো বলতে পারবে। আমিও সঠিক কিছু বলতে পারবো না বর্তমানে মিস্টার রায়। এসব ব্যাপারে সব কিছুই জানেন হয়তো আমাদের সলিসিটর বোস এবং চৌধুরী ফার্মের মিস্টার শচীবিলাস বোস, তিনিই আমাদের লিগ্যাল অ্যাডভাইসার ছিলেন। কিন্তু কাকার মৃত্যুর পর থেকে আর তো ইতিমধ্যে আমি কলকাতায় যাইনি, তাই তার সঙ্গে এর মধ্যে দেখা সাক্ষাৎ হয়নি। আপনার কাকার মুখেও কখনো কি ওই সম্পর্কে কিছুই শোনেননি বৃন্দাবনবাবু? না, মানে প্রয়োজন হয়নি কখনো। আর তাছাড়া বিষয় সম্পত্তির ব্যাপারে কাকা কখনো কিছু আলোচনা পছন্দ করতেন না। কিন্তু মানুষের একটা কৌতূহল তো হয় বৃন্দাবনবাবু। হ্যাঁ, তা হয়তো হয়, কিন্তু আমার বেলায় তার কোনো প্রয়োজন ছিল না, কারণ কাকার তো কোনো সন্তানাদি ছিল না, তাই যা কিছু সব তো আমরাই পাবো এটা জানতাম। কিন্তু মানুষের মনের কথা তো কিছু বলা যায় না বৃন্দাবনবাবু। তা হয়তো যায় না, তবে কাকার দিক থেকে সেই রকম কিছু ঘটবার সম্ভাবনা হলে অন্তত আমি জানতে পারতাম বই কি। ইতিমধ্যে একসময় বিমল সেন ঘর থেকে বের হয়ে গিয়েছিল দশরথের মৃতদেহটা ময়না তদন্তের জন্য পাঠাবার ব্যবস্থা করতে। সত্যি কথা বলতে কি, থানা অফিসার বিমল সেন দশরথের মৃত্যুর ব্যাপারে বেশ একটু বিচলিতই হয়ে পড়েছিল। ঘটনার পরিস্থিতিতে এখন তারও মনে হচ্ছে যে সারদা সরকার ও দশরথের মৃত্যুর ব্যাপার দুটো সাধারণ আত্মহত্যা নয়, দুটোই হত্যা। আর ব্যাপারটা রীতিমতো জটিলই বলে তার এখন মনে হচ্ছে। বিমল সেন যখন পুনরায় ঘরে ফিরে এলো, কিরিটি তার মুখের দিকে তাকিয়ে বলল, সমস্ত বাড়িটা একবার ঘুরে দেখলে কেমন হতো বিমলবাবু? বেশ তো, দেখুন না। যে লাইব্রেরি ঘরের মধ্যে সকলে তখন উপস্থিত ছিল, সেই ঘরেরই পশ্চিম কোণে একটা বদ্ধ দরজার দিকে তাকিয়ে বৃন্দাবন বাবুর দিকে সহসা চোখের ইঙ্গিত করে কিরিটি প্রশ্ন করল, বৃন্দাবনবাবু, ঘরের ওই দরজাটা কিসের? মানে ওই দরজা দিয়ে কোথায় যাওয়া যায়? এই ঘরের সঙ্গেই ছোট একটা অ্যান্টি রুম মতন আছে, সেই অ্যান্টি রুমে যাওয়ারই দরজা ওটা। ও আইসি। ওটা কি ব্যবহার করা হতো? কাকাই ওটা ব্যবহার করতেন। সারদাবাবু? হ্যাঁ,
কাকার বাগান এবং ফুল গাছের, বিশেষ করে নানা জাতীয় গোলাপের খুব শখ ছিল। ওই ঘরটার মধ্যেই সেই সব গোলাপ গাছে কী সব সার টার কাকার থাকতো। কৌতূহলী কিরিটি আর দ্বিতীয় প্রশ্ন না করে নিঃশব্দে সেই অ্যান্টিক রুমের দরজার দিকে আবার এগিয়ে গেল সোফা থেকে উঠে। ঘরের দরজা বরাবর গিয়েছে কিরিটি। হঠাৎ পেছন থেকে বিমল সেন বলল, মিস্টার রায়, আপনার যদি আপত্তি না থাকে তো আমি থানায় ফিরে যেতে চাই। সেখানে আমার অনেক কাজ জমা হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। সন্ধেবেলা একবার ওদিকে আসবেন নাকি? হ্যাঁ, একবার যাব। তাহলে একটু না হয় বেলাবেলি আসুন, ওখানেই চা খাবেন। বেশ তো। সুশান্ত, তাহলে কিরিটিবাবুকে আমার ওখানে নিয়ে এসো। যাব। বিমল সেন অতঃপর ঘর থেকে বের হয়ে গেল। কিরিটি এবার বন্ধ দরজাটা ঠেলে অ্যান্টিক রুমের মধ্যে প্রবেশ করল। সুশান্তও তাকে অনুসরণ করল। বাকি সব লাইব্রেরি ঘরের মধ্যেই দাঁড়িয়ে রইল। অ্যান্টি রুমটা আকারে একেবারে খুব ছোট নয়, লম্বায় প্রায় 8 ফুট ও পাশে 4 ফুট, এবং ঘরটার মধ্যে প্রবেশ করে পূর্ব দিকে জানলাটা খুলে দিতেই পর্যাপ্ত আলোয় ঘরটি উদ্ভাসিত হয়ে উঠল। সেই সঙ্গে কিরিটির অনুসন্ধানী ও সজাগ দৃষ্টির সামনে সুস্পষ্ট হয়ে ওঠে সমগ্র ঘরের পরিবেশটা। একটি দেওয়াল সংলগ্ন কাঁচের দেওয়াল আলমারি, ঘরের মধ্যে তার সামনে একটি লম্বা ধরনের উঁচু টেবিল, টেবিলের সামনে বসবার টুল, টেবিলটার ওপরে ওয়েইং অ্যাপারেটাস, ফ্যানেল, র্যাকেট, টেস্ট টিউব, স্পিরিট ল্যাম্প ইত্যাদি নানা ধরনের বৈজ্ঞানিক টুকিটাকি যন্ত্রপাতি রয়েছে দেখা গেল। কাঁচের আলমারির মধ্যে নানা আকারের বেটে, গোল, মোটা, লম্বা অনেকগুলো শিশি সাজানো। তার মধ্যে কোনোটায় তরল পদার্থ, কোনোটায় চূর্ণ প্রভৃতি নানা জাতীয় দ্রব্য দেখা যাচ্ছে। ঘরের চারিদিকে আর একবার দৃষ্টিপাত করে কিরিটি এগিয়ে গিয়ে এবার দেওয়াল আলমারির পিতলের কড়া লাগানো পাল্লাটা টানতেই পাল্লা দুটো খুলে গেল। সামনেই একটা বড় বোতল নজরে পড়ে কিরিটির। কালো রঙের বোতলটা, বোতলের গায়ে লেবেল আঁটা এবং লেবেলের গায়ে বড় বড় অক্ষরে ইংরেজিতে লেখা রোজ স্প্রেইং সলিউশন। কি খেয়াল হলো কিরিটির, বোতলটা একবার হাতে তুলে নিয়ে নেড়ে চেড়ে দেখল তার পাশেই আর একটা বোতলে সাদা চূর্ণ ভর্তি। তার গায়ে লেখা আছে বোন মেল, অর্থাৎ হাড়ের গুঁড়ো। সেই বোতলটাও একবার নেড়ে চেড়ে দেখে সে রেখে দিল যথাস্থানে। তার পাশের শিশিটার গায়ে অ্যামোনিয়াম সালফেট লেবেল আঁটা। হঠাৎ ওই সময় পেছনে বৃন্দাবন সরকারের কণ্ঠস্বর শুনে ফিরে তাকালো কিরিটি তার দিকে। এই ঘরটা কাকার নিজস্ব ল্যাব ছিল। ল্যাবরেটরি? হ্যাঁ, মানে ওই রকমই খানিকটা। এবার এর পিছনে মস্ত বড় একটা নিজের হাতে তৈরি ফুলের বাগান আছে মিস্টার রায়, আপনি দেখেননি এখনও। আর ওই বাগানে বেশিরভাগই হচ্ছে নানা জাতীয় গোলাপের গাছ। অনেক টাকা খরচ করে দেশ দেশান্তর থেকে নানা জাতের গোলাপ গাছ নিয়ে এসে বহুদিন ধরে সংগ্রহ করে গাছগুলোকে লাগিয়েছিলেন কাকা। বাহ, তাহলে তো দেখছি আপনার কাকার গোলাপ গাছের একটা রীতিমতো নেশা ছিল বলুন। হ্যাঁ, তা বলতে পারেন। ওই একটি এবং বই পড়া, এই দুটো নেশাই তার ছিল। তার মধ্যে আবার গোলাপ গাছের নেশাটা একটু বেশিই ছিল। নানান বই পড়ে আর নানা রকম রাসায়নিক দ্রব্য দিয়ে তিনি নিজেই তার ল্যাবে বসে এইসব গাছের জন্য সার তৈরি করতেন। তাই তো দেখছি, বৈজ্ঞানিক পদ্ধতিতে সার তৈরি করে তিনি কাজে লাগাতেন। ও ভালো কথা বৃন্দাবনবাবু, আপনার কাকা লেখাপড়া কত দূর করেছিলেন? ইন্টারমিডিয়েট সায়েন্স। চলুন, এ ঘরটা আমার দেখা হয়ে গিয়েছে। পুনরায় হল ঘরে অর্থাৎ লাইব্রেরি ঘরেই সকলে ফিরে এলো। মধুসূদন সরকার ওই সময় লাইব্রেরি ঘরে ছিলেন না। বৃন্দাবন বাবুর দিকে তাকিয়েই কিরিটি বলল, শকুন্তলা দেবীর সঙ্গে একবার দেখা করতে চাই যে বৃন্দাবনবাবু। তিনি তো শুনেছি এখানেই আছেন। হ্যাঁ, তবে কাকার মৃত্যুর পর থেকে তিনি বড় একটা ঘর থেকে বের হন না, কারোর সঙ্গে কথাবার্তাও বলেন না। ওনাকে কি এই ঘরে ডেকে পাঠাবো? কোন ঘরে আছেন তিনি? এই তো এই ঘরটার পাশের ঘরেই তিনি থাকেন। বেশ, একটিবার খবর পাঠাবেন যে আমি তার সঙ্গে একবার দেখা করতে চাই, মানে যদি তার অসুবিধা না হয়। বৃন্দাবন সরকার ঘর থেকে বের হয়ে গেলেন। মিনিট 10 মধ্যে বৃন্দাবন সরকার ফিরে এলেন। চলুন মিস্টার রায়। কিরিটি
ওই সময় দাঁড়িয়ে খোলা জানলার সামনে বাইরের দিকে তাকিয়ে নিঃশব্দে পাইপ টানছিল। বৃন্দাবন সরকারের ডাকে ফিরে তাকালো। তার ঘরেই তিনি আছেন, সেখানেই চলুন। বেশ, চলুন। বলে এগিয়ে যেতে যেতে হঠাৎ থেমে বৃন্দাবন সরকারের দিকে তাকিয়ে কিরিটি বলল, একটা কথা বৃন্দাবনবাবু। হ্যাঁ, বলুন। ওর সঙ্গে আমি যখন কথা বলবো তখন একমাত্র সুশান্তবাবু ছাড়া সেখানে অন্য কেউ থাকেন সেটা আমার ইচ্ছে নয়। বেশ, তাহলে তাই হবে। তবে একটা রিকোয়েস্ট আপনাকে আমি জানাবো। হ্যাঁ, নিশ্চয়ই, বলুন। কাকার মৃত্যুতে উনি বড় শক পেয়েছেন, সেই কারণেই আজ পর্যন্ত ওকে আমরা কেউই এখান থেকে যাবার কথাটা বলিনি। ও হ্যাঁ, উনি নিজে থেকে যেদিন যাবেন। তাই বলছিলাম কি, এমন কোনো কথা ওকে জিজ্ঞাসা করবেন না যাতে উনি মনে ব্যথা পান বা ওর কোনো রকম বিরক্তির কারণ ঘটে। তাই হবে, চলুন। লাইব্রেরি ঘর থেকে বের হয়ে তারই লাগোয়া ঘরটির পর্দা ফেলা দরজার সামনে এসে সকলে দাঁড়ালো। বৃন্দাবনবাবুই সর্বাগ্রে দরজার পর্দাটা হাত দিয়ে সরিয়ে ওদের আহ্বান জানালেন ভেতরে প্রবেশের। প্রথমে বৃন্দাবনবাবু ও তার পেছনে কিরিটি ও সর্বশেষে সুশান্ত ঘরের মধ্যে গিয়ে প্রবেশ করে। মাঝারি আকারের ঘরটি, ঝকঝকে মোজাইক টাইলের ঠান্ডা মেঝে। ঘরের একটি মাত্র জানলা খোলাই ছিল, তবে জানলার পর্দা টেনে রাখার জন্য ঘরের মধ্যে দিনের বেলাতেও পর্যাপ্ত আলো প্রবেশ করতে পারেনি। ঘরের একধারে একটি সিঙ্গেল খাটের ওপর বেড কাভারে ঢাকা শয্যা, অন্যদিকে একটি প্রমাণ সাইজের আরশি বসানো আলমারি, তার পাশে বড় একটি কালো ট্রাঙ্ক ও তার উপর একটি চামড়ার সুটকেস। ঘরের অন্য কোণে ত্রিপয়ের ওপর সুদৃশ্য একটি টাইমপিস ও তার পাশে কারুকার্য খচিত একটি জয়পুরি ফ্লাওয়ার ভাসে একগুচ্ছ টাটকা বড় বড় ব্ল্যাক প্রিন্স গোলাপ ফুল। ফ্লাওয়ার ভাসটার সামনেই ধূপদানিতে প্রজ্বলিত একটি মোটা ধূপকাঠি। গোলাপের ও চন্দন ধূপের সুমিষ্ট মিশ্র গন্ধ ঘরে প্রবেশের সঙ্গে সঙ্গেই কিরিটিকে আকৃষ্ট করেছিল। আলমারিটার পাশেই আলনায় কয়েকখানি শাড়ি পাট করে রাখা। ঘরের পশ্চিম কোণে একটি গোল টেবিলের চারপাশে খানতিনেক সোফা, তারই একটায় দরজার দিকে পিছন ফিরে বোধহয় শকুন্তলা দেবী বসেছিলেন, কারণ ঘরে ঢুকে তাকে দেখা না গেলেও তার মাথার কালো কেশ কিরিটির চোখে পড়েছিল। শকুন্তলা, মিস্টার রায় এসেছেন। বৃন্দাবনবাবুর গলার সাড়া পেয়ে শকুন্তলা উঠে দাঁড়ালো সোফা থেকে। পরিধানে জরিপার ঈষৎ নীলাভ একটি তাঁতের দামি শাড়ি, মাথার চুল এলোমেলো হয়ে রয়েছে, হাতে দুগাছি করে সোনার চুড়ি, পায়ে চপ্পল। আরে না, আপনাকে উঠতে হবে না শকুন্তলা দেবী, আপনি বসুন। শকুন্তলা দ্বিরুক্তি না করে কিরিটির অনুরোধে যে সোফাটার ওপর বসেছিল সেই সোফাতেই আবার বসে পড়ল। মিস্টার রায়, তাহলে আপনি ওর সঙ্গে কথা বলুন, আমি লাইব্রেরি ঘরে আছি। বৃন্দাবন সরকার এবার ঘর থেকে বের হয়ে গেলেন। কিরিটি আর সুশান্ত দুজনে অন্য দুটি খালি সোফায় পাশাপাশি বসল। আপনাকে বিরক্ত করার জন্য সত্যি দুঃখিত শকুন্তলা দেবী, তবে বেশিক্ষণ আপনাকে আমি বিরক্ত করব না। সামান্য দু চারটে কথা আপনাকে জিজ্ঞেস করব মাত্র। শকুন্তলা কিরিটির কথায় একবারের জন্য মুখ তুলে তাকিয়ে দেখল নিঃশব্দে, পুনরায় নিঃশব্দে মুখটা নামিয়ে নিল। আমার পরিচয়টা সর্বাগ্রে আপনাকে বোধহয় দিয়ে দেওয়া কর্তব্য মিস্টার বেদী। হ্যাঁ, বৃন্দাবনবাবুর মুখে শুনলাম আপনি মিস্টার সরকারের হত্যা রহস্যের তদন্তের জন্যই এসেছেন। ও, তাহলে বোধহয় আমি আমার প্রশ্ন রাখতে পারি নাকি? হ্যাঁ, বলুন, কি জানতে চান? সারদাবাবুকে নিয়মিত বই পড়ে শোনানো ও তার লেখাপড়ার টুকটাক কাজগুলো করে দেওয়ার জন্যই তো আপনি নিযুক্ত হয়েছিলেন, তাই না? হ্যাঁ। আচ্ছা, সারদাবাবুর মেজাজ ঠিক কীরকম ছিল শকুন্তলা দেবী? খুব ঠান্ডা ও ধীর মেজাজ ছিল তার। কচিত কখনো হয়তো রেগে উঠতেন। নিজের মতের সঙ্গে না মিললেই, এই তো আগে। হ্যাঁ। আপনি তো এখানে প্রায় মাস আষ্টেক আছেন, তাই না? আচ্ছা, এই সময়ের মধ্যে বৃন্দাবনবাবু এখানে কীরকম আসা যাওয়া করতেন? সপ্তাহে 2 বার বা মাঝে 3 বারও এসেছেন কখনো। বাহ, এই কমাসে আপনার সঙ্গে তার নিশ্চয়ই বেশ আলাপ হয়েছে।
কেন বলুন তো মিস্টার রায়, আপনার জিজ্ঞাসাটা ঠিক কি জানতে পারি কি? পাল্টা প্রশ্ন করে শকুন্তলা প্রায় সঙ্গে সঙ্গেই ভ্রু তুলে কিরিটির মুখের দিকে সুস্পষ্ট দৃষ্টিতে তাকালো। না 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 না, আপনি অন্যরকম কিছু ভাববেন না শকুন্তলা দেবী। বৃন্দাবন বাবুর সম্পর্কে আপনার ধারণাটাই আমি জিজ্ঞেস করছি শুধু। ও, তা ভদ্রলোক পারফেক্ট জেন্টলম্যান বলেই তো আমার মনে হয়। আর মধুসূদন বাবু? কিরিটির শেষের কথায় চমকে যেন শকুন্তলা দেবী তাকালো তার মুখের দিকে মুহূর্তের জন্য, এবং ক্ষণিকের সেই চমকটা কিরিটির দৃষ্টিকে তো এড়ায়নি, সুশান্তর দৃষ্টিকেও ফাঁকি দিতে পারে না। কিন্তু সেই মুহূর্তের জন্যই পরক্ষণেই শান্ত স্থির দৃষ্টিতে কিরিটির মুখের দিকে তাকিয়ে এসে বলে, আই এম সরি, ওই ভদ্রলোকের সঙ্গে বিশেষ কোনো আলাপের এখনো কোনো সুযোগই আমার হয়নি, কাজে তার সম্পর্কে কোনো কথা আমি বলতে পারবো না। বেশ বেশ বেশ। আপনি তো শুনলাম অনেকদিন বর্মায় ছিলেন, তাই না? হ্যাঁ, ছিলাম। বর্মায় কোথায় ছিলেন? দ্বিতীয়বার তখনই শকুন্তলা আবার কিরিটির মুখের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে প্রশ্ন করল, বার্মায় আপনি কখনো গিয়েছেন নাকি মিস্টার রায়? সেই জন্যই তো বর্মা দেশের প্রায় সবকিছুই আমার মোটামুটি জানা। ও, আমি রেঙ্গুনে ছিলাম। প্রপার রেঙ্গুন শহরেই বরাবর ছিলেন? হ্যাঁ। ভালো কথা শকুন্তলা দেবী। সারদাবাবুর যে হার্ট ট্রাভেলস ছিল সেটা আপনি তো জানতেন? হ্যাঁ, জানতাম। মধ্যে মধ্যে তিনি ইনসমনিয়ার জন্য আবার ঘুমের ওষুধও খেতেন, তাও তো আপনি জানতেন? জানতাম। আচ্ছা, যে রাত্রে সারদাবাবু মারা যান সে রাত্রে কখন আপনার সঙ্গে সারদাবাবুর শেষ দেখা হয় এবং আপনার সঙ্গে শেষ কি কথাবার্তা হয়? এক্স্যাক্ট টাইমটা মনে নেই, তবে প্রায় রাত 9:30 পর্যন্ত তো আমরা লাইব্রেরি ঘরেই ছিলাম। আমি ওকে বই পড়ে শোনাচ্ছিলাম। ওই সময় বৃন্দাবন বাবু একবার ওর সঙ্গে কি একটা জরুরি কথাবার্তা বলতে আসায় তিনি আমাকে ছুটি দিয়ে ওই মিস্টার সরকারের ঘরের দিকেই গেলেন। তাদের মধ্যে সে রাত্রে কি ধরনের কথাবার্তা হয় আপনি তাহলে সেগুলো কিছুই জানেন না? না। কিন্তু আমি যতদূর শুনেছি আপনি নাকি ওই রাত্রেই রাত 11টা নাগাদ আবার সারদাবাবুর ঘরে গিয়েছিলেন। এই কথাটা কি সত্যি? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আসলে ওই সময় তিনি আমাকে আরেকবার ডেকে পাঠিয়েছিলেন তার ঘরে। অত রাত্রে? হ্যাঁ, আসলে ওই লুমিনলের ফাইলটা খুঁজে পাচ্ছিলেন না তো, তাই ডেকে পাঠিয়েছিলেন। আচ্ছা, মানে আপনি মাঝে মধ্যেই তাকে ওষুধপত্র দিতেন নাকি? হ্যাঁ, তা দিতাম। তারপর আপনি কি করলেন? ওষুধের ফাইলটা খুঁজে দিয়ে আবার যখন চলে আসছি তখন উনি আমাকে বললেন দশরথকে যেন আমি বলি 1 কাপ চা তার ঘরে দিয়ে যেতে। বলেছিলেন আপনি সে কথা দশরথকে? মানে আমি ডিরেক্টলি বলিনি, তবে গোকুলকে দিয়ে বলে পাঠিয়ে দিয়েছিলাম। আচ্ছা, সে সময় সারদাবাবুর মুড আপনার কিরকম লেগেছিল? কেন বলুন তো? হি ওয়াজ পারফেক্টলি অল রাইট। আই মিন, আই ফাউন্ড নাথিং অ্যাবনর্মাল দেয়ার। আই সি। আচ্ছা শকুন্তলা দেবী, এ বাড়িতে সারদাবাবুর মৃত্যুর কয়েকদিন আগে কেতু নামে কি একজন লোককে কাজে বহাল করা হয়েছিল এবং যার আজ পর্যন্ত সেই দিন সকাল থেকে কোনো সন্ধানই আর পাওয়া যায়নি। আপনি বোধহয় কথাটা জানেন না? জানি। একটু যেন ভেবে সময় নিয়ে ধীরে কথাটা উচ্চারণ করল শকুন্তলা। লোকটার চেহারা নিশ্চয়ই আপনার মনে আছে? হ্যাঁ হ্যাঁ, তা মনে আছে বই কি। লোকটাকে আবার দেখলে বা তার কোনো ফটো দেখলে আপনি নিশ্চয়ই চিনতে পারবেন আশা করি। হ্যাঁ, বোধহয় পারবো, কারণ ওর চেহারাটা একটু ঢ্যাঙা ছিল আর বাঁ পাটা সামান্য ডিফেক্ট হওয়ার কারণে পাটা একটু টেনে একটু কুঁজো হয়ে লোকটা চলতো, সেটা লক্ষ্য করেছিলাম। বাহ। আর একটি কথা শকুন্তলা দেবী, আপনি বোধহয় কিছুদিন এখন এখানেই থাকবেন, তাই না? তা তো ঠিক এখনো কিছু বলতে পারছি না, তবে ওরা যদি আমাকে রাখেন তাহলে থাকতেও পারি। সেরকম কোনো কথা আজ পর্যন্ত মানে বৃন্দাবন বাবুর সঙ্গে আপনার হয়নি? না। আচ্ছা বেশ, আপনাকে আর বিরক্ত করব না, উঠি, নমস্কার। কথাটা বলে ঘুরে তাকালো কিরিটি সুশান্তর দিকে, বলল, চলুন সুশান্তবাবু। হ্যাঁ, চলুন। সুশান্ত উঠে দাঁড়ায়। শকুন্তলার ঘর থেকে বের হয়ে উভয়ে
আবার লাইব্রেরি ঘরেই ফিরে এসে প্রবেশ করল। লাইব্রেরি ঘরের মধ্যে দুটো সোফায় মুখোমুখি বসে তখন বৃন্দাবন সরকার ও মধুসূদন সরকার দুই ভাই নিচু স্বরে কী সব কথাবার্তা বলছিলেন। ওদের পদশব্দে দুজনেই মুখ তুলে তাকালেন। বৃন্দাবনবাবু, আপনার কাকা সারদাবাবু যে ঘরে মারা গিয়েছিলেন সেই ঘরটা যে একটিবার দেখতে চাই। কিরিটি ঘরে ঢুকেই বৃন্দাবন বাবুকে লক্ষ্য করে কথাটা বলল। বেশ তো, চলুন। সারদাবাবুর মৃত্যুর পর থেকে এ যাবৎকাল তার নিজস্ব ঘরটা তালা দেওয়াই ছিল। বৃন্দাবন সরকার তার নিজের ঘর থেকে চাবিটা নিয়ে এসে ঘরের তালা খুলে ওদের নিয়ে ঘরের ভেতর প্রবেশ করলেন। ঘরের জানলাগুলো বন্ধ ছিল। কিরিটির নির্দেশে বৃন্দাবন সরকার ঘরের জানলাগুলো খুলে দিলেন। সুশান্তর মনে পড়ল মাত্র 15 দিন আগে এই ঘরে প্রথম যেদিন সে এসে পদার্পণ করেছিল, সামনেই ওই মেঝেতে সারদাচরণ সরকারের নিষ্প্রাণ দেহটা পড়েছিল সেদিন। সেই একই বাড়িতে গত রাত্রে আবার একজন নিহত হয়েছে এবং সম্ভবত তারও মৃত্যুর কারণ একই, বিষ প্রয়োগ। একজন এই বাড়ির মালিক, অন্যজন তার বিশ্বস্ত পুরাতন ভৃত্য প্রভু সারদাচরণ সরকার ও তার ভৃত্য দশরথ। ঘরের আসবাবপত্র সেদিন যেমনটি দেখেছিল সে আজও ঠিক তেমনটি রয়েছে বলে মনে হলো সুশান্তর। সেই পালঙ্ক, সেই টেবিল চেয়ার। সহসা কিরিটির ডাকে সুশান্ত তার দিকে ফিরে তাকাল। সুশান্তবাবু, বলুন। সেদিন মানে যেদিন সারদাবাবুর মৃতদেহ আবিষ্কৃত হয় আপনি তো এ ঘরে এসেছিলেন। হ্যাঁ। সেদিনই ঘরের মধ্যে সব কিছু যেমন ছিল আজও কি ঠিক তেমনি আছে? হ্যাঁ, কি মনে হচ্ছে আপনার? সুশান্ত বারিকের জন্য আবার ঘরের চারিদিকে দৃষ্টিপাত করে বলল, তাই তো মনে হচ্ছে। কিরিটি এবার সর্বপ্রথম গিয়ে দাঁড়ালো লেখার টেবিলের সামনে। ও টেবিলের সাইডে যে ড্রয়ারটা ছিল তার সবার ওপরের ড্রয়ারটা টানতেই সেটা বের হয়ে এলো। ড্রয়ারের ভেতর নানা টুকিটাকি জিনিসপত্র, একটা মোটা ডায়েরি কালো রঙের মলাটের, গোটা 2 ঝর্ণা কলম, একটা শেফিল্ডের ছুরি, একটা জেমস পকেট ডিকশনারি, কোরামিনের একটা ফাইল ও একটা লুমিনল ট্যাবলেটের টিউব। এটা ওটা নাড়াচড়া করতে করতে কিরিটি লুমিনল ট্যাবলেটের টিউবটা তুলে নিল ড্রয়ার থেকে। একেবারে আনকোরা টিউব, মুখ খোলাই হয়নি তখনও। 20টা ট্যাবলেটই রয়েছে। কি ভেবে কিরিটি টিউবটা নিজের কোটের পকেটে রেখে দিল। তারপর কালো মলাটের ডায়েরিটা তুলে নিল ড্রয়ার থেকে। অন্যমনস্কভাবে ডায়েরির পাতা উল্টে উল্টে দেখতে লাগলো। কিছু নাম ও ঠিকানা লেখা আছে, মধ্যে মধ্যে টাকার হিসেব লেখা, এবং শেষের দিকে এক জায়গায় দেখলো লেখা আছে গাছের নানা প্রকারের সারের কথা। তারই এক জায়গায় বিশেষভাবে তার দৃষ্টি যেন আকৃষ্ট হলো। সেখানে লেখা এককালে আমেরিকায় এক প্রকার স্থানীয় উদ্ভিদের নাম ছিল নিকোটিয়ানা। এখন অবশ্যই ভারতবর্ষে নাকি ওই জাতীয় উদ্ভিদ প্রচুর আছে। এই নিকোটিয়ানা থেকে 2 প্রকারের অ্যালকোহল পাওয়া যায়, নিকোটিন ও নিকোটিনাইন। এই নিকোটিনে খুব ভালো গাছের সার হয়, যদিও ওটা তীব্র বিষ। মাত্র 2-3 ফোঁটা নিকোটিন বিষই মারাত্মক। মাত্র 2-3 মিনিটের মধ্যেই মৃত্যু ঘটতে পারে। পিওর বা খাঁটি নিকোটিন অ্যালকোহলের কোনো রং নেই, জলের মতোই সাদা সেটা। ওই পর্যন্ত আর কিছু লেখা নেই ওই পৃষ্ঠায়। আবার কিরিটি পাতা উল্টে যায় ডায়েরি। হঠাৎ আবার একটা পাতায় দৃষ্টি স্থির নিবদ্ধ হয় একটা লাইনের ওপর। নতুন সারটার নাম দিলাম রোজ প্রেইং সলিউশন। সুশান্তবাবু, কিছু বলছিলেন মিস্টার রায়? শুনুন। বলে সুশান্তর কানের কাছে মুখ নিয়ে কিরিটি নিচু গলায় যেন কি বলল তাকে। পর মুহূর্তেই সুশান্ত ঘর থেকে বের হয়ে গেল। কিরিটি ডায়েরিটাও পকেটস্থ করল। এবারে সে দ্বিতীয় ড্রয়ারটা টেনে খুলল, কিন্তু দ্বিতীয় ড্রয়ারটি টেনে খুলেই যেন কিরিটির মনে
বিস্ময়ের একটা চমক লাগে। টুকিটাকি সব প্রসাধন দ্রব্য ড্রয়ারের মধ্যে রয়েছে। পাউডার, দামি ইভিনিং প্যারিস সেন্ট, ছোট একটি সুদৃশ্য আয়না, একটি চিরুনি, একটি চুল তোলার সন্না, ছোট একটি কাঁচি, একটি দামি কলপের শিশি। ওইসব ছাড়াও এক টিন 999 সিগারেট ও একটি দেশলাই। কিছুক্ষণ এক দৃষ্টে ওই জিনিসগুলোর দিকে চেয়ে থেকে ধীরে ধীরে এক সময় কিরিটি নিঃশব্দে ড্রয়ারটা বন্ধ করে দিল এবং অদূরে নিঃশব্দে দণ্ডায়মান বৃন্দাবন বাবুর দিকে ফিরে তাকালো। বৃন্দাবনবাবু, বলুন। আপনার কাকাবাবু বেশ শৌখিন প্রকৃতির ছিলেন, তাই না? না তো, তবে ইদানিং বলতে গিয়েও থেমে যান বৃন্দাবন সরকার, যেন কেমন একটু ইতস্তত করেন। কি থামলেন যে? না, তেমন বিশেষ কিছু নয়, তবে ইদানিং মাসখানেক ধরে যেন একটু মনে হয়েছে নিজের সাজসজ্জার প্রতি কাকার একটু নজর পড়েছিল। নচেত বরাবরই তো জ্ঞান হওয়া অবধি দেখে এসেছি কাকা অত্যন্ত সিম্পল। ইনফ্যাক্ট বিলাসিতাকে তিনি ঘৃণাই করতেন। বেশভূষা জাতীয় কোনো জিনিসে কোনোদিনই তার নজর ছিল না। আচ্ছা, আপনার কি মনে হয় বৃন্দাবনবাবু, ইদানিং তার ওই পরিবর্তনের কোনো কারণ ঘটেছিল? প্রশ্নটা করে তীক্ষ্ণ দৃষ্টিতে আবার তাকালো কিরিটি বৃন্দাবন সরকারের মুখের দিকে, এবং কিরিটির ওই স্পষ্টাস্পষ্টি প্রশ্নে বৃন্দাবন সরকার যে সহসা একটু বিব্রত হয়ে পড়েছেন সেটা তার মুখের দিকে তাকিয়ে কিরিটির বুঝতে কষ্ট হয় না। মনে মনে তার অতি দুঃখে হাসি এলেও বাইরে কিন্তু সেটা প্রকাশ করে না সে। না, মানে আমি ঠিক বলতে পারবো না মিস্টার রায়। একটু যেন থেমে থেমে কথাগুলো কোনো মতে উচ্চারণ করেন বৃন্দাবন সরকার। ঠিক ওই মুহূর্তে সুশান্ত এসে পুনরায় ঘরে প্রবেশ করল এবং কিরিটির দিকে তাকাতেই পরস্পরের চোখে চোখে কি যেন কথা হলো নিঃশব্দে। কিরিটি এবারে সর্বশেষ ড্রয়ারটি টেনে খুলল, কিন্তু তার মধ্যে বিশেষ কোনো দ্রষ্টব্য বস্তু তার চোখে পড়ল না। বেলাও ইতিমধ্যে প্রায় 10:30 হয়ে গিয়েছিল। বৃন্দাবন সরকারের দিকে চেয়ে কিরিটি বলল, চলুন মিস্টার সরকার, এই ঘরে আমার আর কিছু দেখবার নেই। আপনি অন্য ঘরগুলো দেখবেন না? না, এখন আর নয়। বিকেলের দিকে এসে আপনাদের বাগানটা একবার দেখব। হ্যাঁ, বেশ তো, আসবেন। তবে কিনা আমি আজই কলকাতায় চলে যাচ্ছি, দুপুরের ট্রেনে মিস্টার রায়। আজই যাবেন? আগে হ্যাঁ, দাদা বোধহয় এখানেই থাকছেন। আপনার যা প্রয়োজন ওকেই বলবেন। আসলে কাকার মৃত্যুর পর তো কলকাতায় আর যাওয়া হয়ে ওঠেনি। দোকানের হিসাবপত্রও সব একবার দেখা দরকার। না না, সে তো বটেই। তা কবে ফিরছেন? তা ঠিক বলতে পারছি না, তবে সপ্তাহখানেক আগে ফিরতে পারবো বলে তো মনে হয় না। সরকার বেলা থেকে বের হয়ে কিরিটি আর সুশান্ত দুজনে মণি লজের দিকে হাঁটতে শুরু করে। বাইরে রৌদ্রের তাপ বেশ প্রখর হয়ে উঠেছে তখন। পথে দুজনের মধ্যে আর বিশেষ কোনো কথাবার্তা হয় না। দুপুরের আহারাদির পর পাশাপাশি বিনয় ও সুশান্ত একটা সোফায় বসে এবং কিরিটি তাদের অল্প ব্যবধানে অন্য একটি সোফায় বসে সরকার ভিলার হত্যা ব্যাপার সম্পর্কে পরস্পরের মধ্যে আলোচনা করছিল। হঠাৎ এক সময় সুশান্ত প্রশ্ন করে, আপনার কথায় মনে হচ্ছে মিস্টার রায়, বৃন্দাবন সরকারকেই আপনি যেন একটু বেশি সন্দেহ করছেন। সন্দেহ ও বাড়ির আমি কাউকেই কম বা বেশি করছি না সুশান্তবাবু। আপনাকে তো একটু আগেই বললাম, সারদাচরণ সরকারের মৃত্যুর ব্যাপারটা রীতিমতো জটিল। জানবেন, কবি আমাদের মিথ্যে বলেননি। পঞ্চস্বরে দগ্ধ করে করেছ একই সন্ন্যাসী, বিশ্বময় দিয়েছ তারে ছড়ায়। পঞ্চস্বরের এমনই প্রতাপ যে কোনো গতি সে মানতে রাজি নয়। এই দেখুন না, আপনার কথাটাই ধরুন। আমার কথা? শকুন্তলার প্রতি আপনার দুটি চক্ষুর নীরব মুগ্ধ দৃষ্টি আপনার মনশ্চক্ষে ধরা পড়ার কথা নয় অবশ্যই, কিন্তু আমারও শকুন্তলা দেবীর দৃষ্টি এড়ায়নি। কি যে বলেন না মিস্টার রায়। না 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 না, এতে তো লজ্জা পাওয়ার কিছু নেই সুশান্তবাবু। শকুন্তলার ইতিহাস যাই হোক না কেন, মুখখানি তার সত্যিই সুন্দর।
আর সুন্দর বস্তুর প্রতি, বিশেষ করে সে যদি আবার সজীব হয়, তাহলে তো মানুষ মাত্রই আকর্ষণ থাকা একান্তই স্বাভাবিক। ভালো বলতে। সুশান্ত ওই সময় তাড়াতাড়ি কথার মোড়টা ঘুরিয়ে দেওয়ার জন্য বলে ওঠে, কিন্তু সরকার ভিলার ল্যাবরেটরি থেকে ওই সময় আমাকে রোজ স্প্রিং সলিউশনের শিশিটা সরিয়ে আনতে বললেন কেন মিস্টার রায়? সেটা কিন্তু এখনো বুঝতে পারছি না। তারা কিসের? সময় সব জানতে পারবেন। কিন্তু শিশিটা কোথায় রেখেছেন? রেখে দিয়েছি আমার ঘরে। সাবধানে রেখেছেন তো? হ্যাঁ হ্যাঁ। দেখবেন ও কিন্তু সাংঘাতিক বিষ। বিষ? হ্যাঁ, কিন্তু যাক, এখন নিশ্চিন্ত। ভালো কথা, শিশিটা যখন সরিয়ে নিয়ে আসেন কেউ আপনাকে দেখেনি তো? না না। মধুসূদনবাবু তখন কোথায় ছিলেন? দেখিনি। শকুন্তলা দেবী? জানি না, লক্ষ্য করিনি। তার ঘরের দরজার দিকে যাওয়ার সময় বারান্দা দিয়ে একবার তাকানোনি? না। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব মিস্টার রায়? নিশ্চয়ই। আপনার সন্দেহের তালিকার মধ্যে শকুন্তলাও আছেন কিনা, এই তো আপনার প্রশ্ন সুশান্তবাবু। দুঃখের বিষয়, তিনি আছেন। কি জানেন সুশান্তবাবু, ক্রিমিনাল মাইন্ডেডদের মুখের মধ্যে না একটা বিশেষত্ব আছে। সেটা আপনি দেখতে পাবেন যদি মুখগুলোর দিকে একটু ভালো করে চেয়ে দেখেন। আপনার কথাটা কিন্তু আমি ঠিক বুঝতে পারলাম না মিস্টার রায়। পারলেন না? আচ্ছা, আবার যখন ওদের মানে বৃন্দাবনবাবু, মধুসূদনবাবু এবং শকুন্তলা দেবীকে দেখবেন, ওদের মুখের দিকে ভালো করে চেয়ে দেখবেন তো তাদের কারো মুখের মধ্যে কোনো পিকুলারিটি আপনার চোখে পড়ে কিনা। দেখব, কিন্তু এটা তো বিশ্বাস করেন, মুখই হচ্ছে মানুষের মনের আয়না। সর্বত্র না হলেও অধিকাংশ ক্ষেত্রেই যে কথাটা অ্যাপ্লিকেবল তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু যাক, সে কথা, একটা কাজ আপনাকে করতে হবে। বলুন। শকুন্তলা দেবীর সঙ্গে আপনাকে আলাপ জমাতে হবে। তার মানে? আপনার কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে কাজটা যেন আপনার কাছে অত্যন্ত দুরূহ বলে ঠেকছে। কাজটা অবশ্যই আমি চেষ্টা করতাম, কিন্তু সেটা কি যুক্তিসঙ্গত হবে? কারণ তিনিও যখন আপনার প্রতি মুগ্ধ। মিস্টার রায়, আমি মানে আপনি ভুল করছেন সুশান্তবাবু। স্রেফ আড্ডা দেওয়া বা শকুন্তলার সঙ্গে আপনাকে আমি সাধারণ আলাপ জমাতে বলছি না। উদ্দেশ্য আমার অন্য। উদ্দেশ্য? তবে সেটা এখন বলবো না, ক্রমশ জানতে পারবেন। কিন্তু ভাবছেন সুযোগের কথা? বিমুগ্ধ মনেরা পরস্পর সুযোগ আপনা থেকেই করে নেয়, সেজন্য আপনি চিন্তা করবেন না। কিরিটি বৃন্দাবন সরকারকে বলে এসেছিল বিকেলের দিকে আবার সে সরকার বেলায় আসবে, কিন্তু ওই দিন বেরোতে বেশ দেরি হয়ে গেল। ফ্যাটি গুপ্তর জরুরি একটা চিঠি এসেছে কলকাতা থেকে, তাকে ওই দিনই বিকেলে ট্রেনে কলকাতা ফিরতে হবে। বিনয় ও সুশান্ত তাকে স্টেশনে পৌঁছে দিতে গেল। কাজে ওদের স্টেশন থেকে না ফিরে আসা পর্যন্ত অনুরোধ জানিয়ে গেল কিরিটিকে যেন সে না বের হয়, অপেক্ষা করে। প্রায় সন্ধ্যার মুখোমুখি সুশান্ত ও বিনয় স্টেশন থেকে ফিরে এলো। কিরিটি বেরোবার জন্য প্রস্তুত হয়েই একটা সোফার উপর বসে ওই দিনকার সংবাদপত্রটা উল্টে পাল্টে দেখছিল। সুশান্ত ঘরে ঢুকতে ঢুকতেই বলল, মিস্টার রায়, বেরোনো যাক তাহলে। কিরিটি উঠে দাঁড়ায়। সরকার বিলার বাইরের ঘরে প্রবেশ করতেই ভৃত্য গোকুলের সঙ্গে ওদের দেখা হয়ে গেল। এ বাড়িতেই তো তুমি কাজ করো? আগে হ্যাঁ করি। তোমার নাম কি? গোকুল। বাবুদের কাউকে একবার খবর দিতে পারো গোকুল, বলবে কিরিটি বাবু আর সুশান্ত বাবু এসেছেন। সৌতুবাবু তো নেই, বড় বাবু আছেন। ও, তাহলে তাকেই খবর দাও। যান না, বড়বাবু তো বাগানই আছেন, ওই বারান্দার পশ্চিম দিক দিয়ে নামি যান। গোকুল বাগানে যাওয়ার পথটা দেখিয়ে দিল। কিরিটি আর সুশান্ত নির্দিষ্ট পথে এগিয়ে যায়। বারান্দার শেষ প্রান্তে পশ্চিম দিকে ছোট মতো একটা গেট। গেট খুললেই 3 ধাপ সিঁড়ি নেমে গিয়েছে এবং সিঁড়ি অতিক্রম করে 50 গজ গেলেই পুরোপুরি সমস্ত বাগানটা দৃষ্টির সামনে ভেসে ওঠে। উদ্যানে যে কত প্রকারের ফুল, ফল ও পাতাবাহারের গাছ তার যেন কোনো সংখ্যা নেই। ছোট বড় মাঝারি নানা আকারের সব গাছ। কোথাও গাছের নিবিড়তা ঝোপের সৃষ্টি করেছে,
কোথাও দীর্ঘ ইউক্যালিপটাস গাছ, কোথাও আনারসের ঝাড়, কোথাও ক্রোটন ও পাতাবাহারের ঝোপ, কোথাও চীনা বাঁশের ঝাড়, কোথাও শুধু সারি সারি গোলাপ আর গোলাপ গাছ। লাল, সাদা, হলদে, গোলাপি, অজস্র নানা রঙের নানা আকারের গোলাপ ফুটে রয়েছে। মুগ্ধ দৃষ্টিতে চারিদিকে তাকাতে তাকাতে এগিয়ে গেল কিরিটি, আর তাকে ধীর পদে অনুসরণ করে চলে সুশান্ত। মৃত সারদাবাবু দেখছি তার এই উদ্যানের পিছনে অনেক শ্রম, সময় এবং অধ্যাবসায় দিয়েছিলেন। কি বলেন সুশান্তবাবু? সত্যি চমৎকার, ওদিকটা একটু ঘুরে দেখে আসি। বলে ডান দিকে গোলাপ বাগিচার দিকে এগিয়ে গেল সুশান্ত। সামনে একটা চীনা বাঁশের ঝাড়, নাতি দীর্ঘ সরু সরু বাঁশগুলো সামান্য একদিকে যেন গুচ্ছে গুচ্ছে হেলে পড়েছে, এবং সরু চিকন পাতাগুলো হাওয়ায় সিপ সিপ করে শব্দ করে চলেছে একটানা। দিনান্তের শেষে বিষণ্ণ আলোয় হঠাৎই বাঁশগুচ্ছের ফাঁকে ঝাড়ের উল্টো দিক থেকে বিশেষ একটি দৃশ্য কিরিটির দৃষ্টিকে আকর্ষণ করে। আজ আপনারা শুনলেন সাহিত্যিক নিহার রঞ্জন গুপ্তর কলমে কিরিটি রায়ের গল্প ডাইনির বাঁশির প্রথম পর্ব। পরবর্তী পর্ব নিয়ে ফিরছি খুব শীঘ্রই।